আমরা চলে যাব আবারও আপনার ভাইয়ের কাছে। আপনার ভাই, চলুন আপনার তৃতীয় ঘটনাটা শুনে আসি। থ্যাংক ইউ রাসেল ভাই, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। জি ভাইয়া, এখন যেটি শেয়ার করবো এটা আমাদের রাজবাড়ির ঘটনা। জি। ঘটনাটি আসলে অনেক আগে, কেউ প্রায় আমাদের মুক্তিযুদ্ধের আগের ঘটনা। তো যার সঙ্গে ঘটেছিল ওনার নাম ছিল হচ্ছে জলিল। উনি পেশায় হলো কসাই ছিলেন। আচ্ছা, মানে ওনার প্রফেশনটা ছিল কসাই। বয়স খুব বেশি ছিল না, তো বয়স 20 থেকে 25-এর মধ্যে ছিল বয়স। ওনার বাড়ি ছিল রাজবাড়ির সদর থানার অধীনেই উড়াকান্দা নামক একটা জায়গা আছে। এটা একদম নদীর পারে আর কি, একদম পাশে। রাজবাড়িটা পদ্মা নদীর পাশে অবস্থিত, বেশ একদম নদীর কাছাকাছি ওনার বাড়ি ছিল। উনি সাধারণত সন্ধ্যার পরে সাইকেল ছিল, সাইকেল চালিয়ে বাসায় চলে যেতেন। মানে এটা ছিল তার দৈনন্দিন মানে একটা কাজ আর কি। তো একদিন উনি কোনো কারণে বেশ কিছু কাজ শেষ করতে করতে দেরি হয়ে যেত, কারণ ওনাদের কাজটা ছিল রসুল ভাই ওই পরের দিন যেই পশুগুলো জবাই করা হবে সেগুলো একটু ম্যানেজ করে তারপর যেতেন আর কি। আচ্ছা, এই জন্য আবার কখনো কখনো এটা ম্যানেজ করতে একটু দেরি হয়ে যেত। তো ওই দিন কোনো কারণে একটু দেরি হয়ে যায়, উনি সাইকেল চালায় বাসার দিকে যাচ্ছিলেন। তো বাসার দিকে যাওয়ার সময় তো আমাদের ওই ওরাকান্দার যে রাস্তাটা আছে, যারা রাজবাড়ী জেলায় থাকবেন আছেন তারা জানেন, সেখানে দাদশি নামক একটা জায়গা পড়ে। দাদশি পার হয়ে ওরাকান্দা, এর মধ্যবর্তী জায়গাটা বেশ ফাঁকা, দুপাশে একদম ফাঁকা থাকে, এখনো ফাঁকা, এখনো মানে বেশ শুনশান জায়গা এটা। তো উনি যখন যাচ্ছিলেন তখন চাঁদের আলো, তো হঠাৎ করে দেখলেন রাস্তার পাশে একটি বিড়াল এবং ওই বড় বিড়ালের সাথে ছোট ছোট বাচ্চা বিড়াল, মানে ওই এটা হলো মা বিড়াল, সাথে 4-5টা তার বাচ্চা আর কি। তো রাস্তার পাশে মানে খেলা করছে আর কি। জি। আসলে উনি যেহেতু মানে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ভাইয়া যখন রাস্তাতে যাই কোনো কারণ ছাড়াই দেখা যায় একটা কুকুর যাচ্ছে, কুকুরকে আমরা একটা ঢেল মারি, অথবা আমরা কোনো বিড়ালকে আঘাত করি। এটা কিন্তু আমাদের অনেকেরই এই বদ অভ্যাসটা আছে। উনি যখন সাইকেল চালিয়ে যাচ্ছিলেন তো ওরার মধ্যে হঠাৎ করে একটা মানে দুষ্টু চিন্তা মানে মাথায় চেপে বসে। উনি করলেন কি, সাইকেলটা হঠাৎ করে ওই যখন দেখলেন কাছাকাছি চলে আসছে, বিড়াল রাস্তা থেকে সরে না, তখন উনি ওই দুষ্টু চিন্তাটা মাথায় আসে, উনি করে কি সাইকেলটা বিড়ালের গায়ের উপর দিয়ে চালাইতেন। আচ্ছা, উনি মনে করছে এটা একটা ফান হিসাবে নিয়েছেন আর কি। মানে স্বাভাবিকভাবে আমরা পশুদেরকে আঘাত করি, উনি ওইভাবেই একটা ফান মজা হিসাবে এটা নিয়েছেন আর কি। তো উনি যখন এই কাজটি করেন, একবার পিছন দিকে তাকান, তখন দেখলেন যে ওই বড় বিড়ালটা খুব ছটফট করছে। মানে একটা পশুকে যদি জবাই করে ফেলা হয় তখন দেখা যায় যদি যেমন ছটফট করে, লাফালাফি করে, বিড়ালটা ওইভাবে ছটফট করছে। তখন উনি একটু খুশি হন যে যাক, আঘাত দিতে পারছি, ভালো, রাস্তার পাশে থাকবেই কেন, এরকম একটা ভাব আর কি ওনার। তো উনি বাড়িতে চলে যান। তো এরপর রাসেল ভাই মানে যেটা হয় আর কি, এরপরই থেকে আসলে ঘটনাটা শুরু। আজকের এই ইমেইল এপিসোডটি অনেক অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। আপনাদের মতো কিছু অডিয়েন্স আমাকে কমেন্ট করছেন যে ভাইয়া আপনি এই অডিও ক্লিপগুলো যেভাবে বাছাই করে আনছেন, আমি প্রতিদিন আপনার কণ্ঠে বা আপনাদের কণ্ঠে আপনাদের শো দেখতে খুবই ভালোবাসি। হ্যাঁ, আমি বলবো আমি আপনাদের জন্য প্রতিদিন বাছাই করা ইমেইল এপিসোডগুলো আপনাদের সামনে তুলে ধরি এবং এগুলো অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত ভালো, ভয়ঙ্কর। চলুন আপনারা আজকে নিজেরাই প্রমাণ পাবেন, ঘটনাগুলো শুনুন, তাহলে বুঝবেন। আজকে কিন্তু একসাথে দু তিনটি পর্ব দেওয়া আছে। চলুন চলে যাই ঘটনা। তো ওই বিড়ালের সাথে কি ঘটনাটা ঘটেছিল সেটা আমি একটু বলে তারপর আমি মূল ঘটনাতে যাব। ওখানকার স্থানীয় যারা লোক, যারা কৃষি কাজ করতো, যখন ভোরবেলা তারা কৃষি কাজ করার জন্য এসেছে, তখন দেখে যে একটি বিড়াল এরকম মৃত অবস্থায় পড়ে আছে এবং 4-5টা বাচ্চা ওই বিড়ালের ডেড বডির পাশে বসে আছে। এখন যে লোকই মানে ওই বিড়ালটা রাস্তা থেকে সরাতে যায়, ওই বাচ্চাগুলো সরাতে দেয় না, মানে কিছুতে ওখান থেকে সরাতে দেবে না। আচ্ছা, তখন মানে ওরা বাচ্চাগুলো হয়তো বুঝতে পারছে এই ডেড বডিটা নিয়ে হয়তো বা ওরা কোথাও ফেলে দেবে, কিন্তু কোনো একজন ব্যক্তি ফজরের নামাজ পড়ে যখন আসছিলেন তখন দেখলেন এই অবস্থা, তখন বললেন যে এই বিড়ালটাকে এইভাবে ফেলে দেওয়া ঠিক হবে না, তো এটাকে আমরা দাফন করে দিই, মানে এমনি মাটিতে দাফন করে দিই। তখন উনি নামাজ পড়ে আসছিলেন, তখন অদ্ভুত ব্যাপার, উনি যখন ওই বিড়ালটার গায়ে হাত দিয়েছেন তখন বাচ্চা বিড়ালগুলো কিচ্ছু বলে নাই, এবং যখন ওই বিড়ালটাকে নিয়ে যাচ্ছিল বাচ্চা বিড়ালগুলো পিছনে পিছনে যাচ্ছিল। যখন গর্ত করে, মানে ওই সময় স্থানীয় যারা ওই সময় উপস্থিত ছিলেন তাদের বর্ণনা অনুযায়ী যখন গর্ত করে বিড়ালটাকে মাটিতে পুঁতে দেওয়া হলো, তখন ওই বাচ্চা বিড়ালগুলো ওই মা বিড়ালের কবরের উপরে, মানে বিড়ালের যে কান্নাটা আর কি, সেভাবে, মানে এটা খুব হৃদয় বিদারক একটা দৃশ্য ছিল। তো যাই হোক রাসেল ভাই,
এরপরে কিন্তু ওই বাচ্চা বিড়াল মানে কয়েকদিন দেখা গিয়েছিল যে ওই মা বিড়ালের ওই কবরের কাছে এসে কান্নাকাটি করতে বা ওখানে। এরপর থেকে আর কখনো ওই বাচ্চা বিড়ালগুলোকে আর দেখা যায় নাই। আচ্ছা, এরপরে রাসেল ভাই যেটা হয় সেটা হচ্ছে যে ওই যে জলিল যার কথা বললাম, যিনি ওই সাইকেলটা চালিয়ে দিয়েছেন, তার উপরে ওনার স্ত্রী আবার সন্তান সম্ভব ছিলেন। আচ্ছা, যখন ওনার স্ত্রী ওই সময় 8 মাসের হয়তো প্রেগনেন্সির ওই সময়টা ছিলেন, যখন 2 মাস পরে সন্তান ভূমিষ্ঠ হয়, তখন যে অদ্ভুত ব্যাপার যেটা খেয়াল করা যায় সেটা হলো ওই বাচ্চা মনে হয়েছিল যে ওই মায়ের পেটেই মানে তার মেরুদণ্ডটা মুচড়ে ভেঙে দিয়েছে। আচ্ছা, এবং মৃত অবস্থায় সন্তান প্রসব হয়। তো এটা বলে যে এইভাবে তো হওয়ার কথা না। সবাই বলে যে এতদিনের যারা ওখানে ধাত্রী যারা ছিলেন বলে যে আমরা তো কখনো এরকম দেখি নাই। তারপরে হতেই পারে, কোনো কারণে হতেই পারে, হয়তোবা উনি আঘাত পেয়েছিলেন বা পড়ে গিয়েছিলেন, বলে যে এই কারণে হয়তোবা হতে পারে। আচ্ছা, তো এখানে এই বিষয়টা সবাই মোটামুটি শুরুর দিকে স্বাভাবিকভাবে নিয়েছিলেন। আর আসলে ভাই উনি ওই যে বিড়ালের গার উপর দিয়ে চালিয়ে দিয়েছিলেন, এটা কিন্তু কাউকে বলেন নাই। কারণ এটা উনি এতটাই স্বাভাবিকভাবে নিয়েছেন যে এটা কাউকে বলার উনি প্রয়োজন মনে করেন নাই। আচ্ছা, এরপর থেকে রাসেল ভাই ওনার বাসায় কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সেটা হলো মানে দিনের বেলা হোক বা রাতের বেলা হোক, কিছু বিড়ালের উপদ্রব শুরু হয় ওনার বাড়িতে। আচ্ছা, তো বিড়ালগুলো কিছু খায়ও না, কাউকে ক্ষতিও করে না, শুধু বাসার আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করে। আচ্ছা, এবং ওদের খাবার দিলেও কিছু খায় না এবং কাউকে মানে অ্যাটাকও করে না। তো ওরা এটাও বিষয়টাকে আসলে স্বাভাবিকভাবে নিয়েছে বাড়ির সদস্যরা। এটা হতেই পারে, অনেক সময় এরকম বিড়াল টিড়াল আসে। কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পর মানে বিড়ালের আনাগোনাটা একটু বেশি হয়ে যাচ্ছে। প্রথম দিকে 2-3টা ছিল, পরে 4-5টা, তারপর 10টা, 12টা, 16টা, 20টা, এরকম করে আস্তে আস্তে মানে বাড়ছে। মানে বিড়ালটা এমন একটা অবস্থা যে বাড়ির চারদিকে বিড়ালগুলো থাকে, কিন্তু বাড়ির কাউকে ক্ষতিও করে না। কিন্তু মানে খুবই একটা অদ্ভুত ব্যাপার যে এত বিড়াল ওই বাড়িতে কোথা থেকে আসছে। এর মধ্যে রাসেল ভাই একদিন মানে ওই জলিল যিনি, উনি রাতের বেলা, কারণ গ্রামের বাড়িগুলোতে সাধারণত ওয়াশরুম গুলো বাইরে থাকে, তো উনি রাতের বেলা ওয়াশরুমের জন্য বাইরে বের হন। সময়টা ছিল তখন শীতকাল। তো উনি হাতে একটা হারিকেন ছিল। আচ্ছা, তো হারিকেনটা নিয়ে বের হন। বের হওয়ার পর তো উনি মানে খেয়াল করছিলেন হারিকেনের আলোটার যে রেঞ্জ, যতটুকু আলো, ওই আলোটার ওই পাশে অসংখ্য বিড়ালের মতো মানে চোখ জ্বলছে। মানে দুটো চোখ আমরা দেখি রাতের বেলা কুকুর বা বিড়ালের চোখ জ্বলে, মানে অসংখ্য এরকম চোখ চতুর্দিকে। আচ্ছা, কিন্তু আলোটার কাছে আসতে পারছে না, মানে আলোর মধ্যে আসছে না, আলোটার ওই পাশে আছে। তখন উনি চিন্তা করছেন হয়তো ভাই বিড়ালগুলো হবে, কিন্তু উনি ভয় পান ওই সময় একটু। আচ্ছা, যে এতগুলো কেন, এটা কি অন্য কিছু? তখন উনি যেটা করেন সেটা হলো যে ওয়াশরুমে যাওয়াটা একটু দেরি করে উনি হারিকেনটা নিয়েই ওই বিড়ালগুলোকে তাড়া করা শুরু করেন। আচ্ছা, তখন তাড়া করার পরে দেখে সবগুলো চলে গেছে। তখন উনি যখন আবার ওয়াশরুমে যাবেন তখন দেখেন যে আগের থেকেও দ্বিগুণ পরিমাণ বিড়াল চতুর্দিকে। আচ্ছা, তখন উনি চিন্তা করেন মনে হয় যে দিনের বেলা মানে এগুলা গিয়ে আরগুলোকে ডেকে নিয়ে আসছে, উনি এটা মনে করেন। উনি আবার সেগুলোকেও তাড়িয়ে দেন। তখন মনে হলো যেগুলো তাড়িয়েছে তার থেকেও আরো দ্বিগুণ পরিমাণ বিড়াল চলে আসছে এখানে, এবং ওই আলোর ভিতরে তার আসতে পারছে না। আচ্ছা, তখন উনি চিন্তা করেন এটা মোটেও স্বাভাবিক বিষয় নয়। তখন উনি যেটা করেন সেটা হলো যে তখন উনি ওনার ঘরের দিকে যেতে থাকেন। এর মধ্যে কি হয় রাসেল ভাই, আসলে ওই হারিকেনটাতে আবার তেল ছিল খুবই কম, এটা উনি খেয়াল করেন নাই। উনি দেখলেন যে হারিকেনের তেলটা ফুরিয়ে গেছে, যে কোনো সময় হারিকেনটা বন্ধ হয়ে যাবে। এবং উনি খেয়াল করছেন ওই আলোর রেঞ্জের মধ্যে আসতে পারছে না। উনি এটাও বুঝলেন যে যখনই এই আলোটা বন্ধ হয়ে যাবে তখনই এই বিড়ালগুলো আমাকে অ্যাটাক করবে। তখন উনি ঠিক ঘরের কাছাকাছি যখন আসার পরে হারিকেনটা ফেলেই এক দৌড়ে ঘরে চলে যান। তখন উনি জানালা দিয়ে দেখেন যে হাজার হাজার বিড়াল ওনার দরজার বাইরে। আচ্ছা, তখন উনি চিন্তা করেন যে এই ঘটনাগুলো কেন ঘটছে। তখন উনি পরিবারের সাথে শেয়ার করেন যে আমি তো এইরকম একটা ঘটনা ঘটেছিল, তো আমি তো বিষয়টা খুব স্বাভাবিকভাবে নিয়েছিলাম, কিন্তু এখন এই যে বাসায় যে এই পরিমাণ বিড়ালগুলো আসছে আমার মনে হয় ঘটনা। তখন উনি যেটা করেন, উনি
ওই যেখানে ওই বিড়ালটাকে উনি আঘাত করেছিলেন সেখানে আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞাসা করেন। তখন বলে হ্যাঁ আসলে আমরাও তো এরকম একটা অদ্ভুত টাইপের বিড়ালকে কবর দিয়েছি, তো বিড়ালটা কবর দেওয়ার পর এরকম বাচ্চাগুলো আমরা দেখেছিলাম। তার এই ধরনের সব বিষয়গুলো উনি বর্ণনা করেন। তখন উনি বলছেন যে এটা আসলে কোনো স্বাভাবিক বিড়াল ছিল না। তখন এদিকে রাসেল ভাই ওনার যতগুলো সন্তানের পরে হয়েছিল প্রত্যেকেরই কিন্তু তারা মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে এবং প্রত্যেকেরই একই রকম অবস্থা। মনে হচ্ছে ওদেরকে কেউ মানে মুচড়ে ওদের কোমরটা ভেঙে দিয়েছে। এইভাবে ওনার প্রায় 6-7টা বেবি ওনার এইভাবে মৃত অবস্থায় প্রসব হয় ওনার ওয়াইফের। তো এরপরে ভালো একজন মানে আলেমের সাথে পরামর্শ করেন। তখন বলেন যে আসলে ওই বিড়ালটা ছিল একটা মা বিড়াল। আচ্ছা, ওরা এমনিতেই চাঁদের আলোতে খেলা করছিল, তোমার উচিত হয় নাই ওর গায়ের উপর দিয়ে সাইকেলটা চালিয়ে দেয়া। তখন যেহেতু তুমি এটা অন্যায় করেছো, তো এটার পানিশমেন্ট হিসেবে এটা হচ্ছে, তো এটার সমাধান হলো যে আল্লাহর কাছে দোয়া করো। কারণ যেহেতু হত্যার বদলে হত্যা, ওরা জিনরা এটাই বিশ্বাস করে। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যদি ওদের মনটা নরম করে দেয়, হয়তোবা তুমি এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবে। তারপর রাসেল ভাই একজন ভালো আলেমের সাথে পরামর্শ করার পরে উনি আবার মানে নাম বলছি না, উনি বর্তমানে ঢাকার বর্তমানে না মানে অনেক আগে ঢাকার একটা স্বনামধন্য মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে কর্মরত ছিলেন। তা উনি এখন আর জীবিত নাই। তো উনি ওই জিনদেরকে ডেকেছিলেন। তখন ওরা বলেছিল যে সে যেহেতু ইচ্ছাকৃতভাবে ঘটনাটা ঘটিয়েছে, সুতরাং আমরা মানে প্রতিশোধ নেবই। তখন উনি বলেছিলেন যেহেতু একটা মানুষ উনি অন্যায় করেছেন, ওনার অনাগত সন্তানগুলো তার কোনো অন্যায় করেনি, তো তোমরা ওনাকে ছেড়ে দাও, ওনার পাপের প্রায়শ্চিত্ত যথেষ্ট হয়েছে, ওনাকে এবার মুক্তি দাও। তখন বলেছিলেন যে আপনি যেহেতু একজন খুবই পরহেজগার ব্যক্তি, তা ও যদি ওয়াদা করে যে আর কখনো এইভাবে মানে অকারণে কোনো মানে পশুকে বা কাউকে কষ্ট দেবে না, তাহলে আমরা চিন্তা ভাবনা করে দেখতে পারি। তো ওই আলেমের রিকোয়েস্টেই পরবর্তীতে মানে ওই জিন্না তাকে ক্ষমা করে দেয় আর কি। এবং তারপর থেকে উনি স্বাভাবিকভাবেই জীবনযাপন করেন। ওনার সন্তানরা এখনো জীবিত আছে, মানে এখনো পরবর্তী যে সন্তানগুলো হয়েছিল তো তারা স্বাভাবিকভাবেই হয়েছিল। তা ওনার বংশধররা এখনো আছে আর কি, তারা ওরাকান্দায় বসবাস করে, রাজবাড়ী জেলা ওরাকান্দা নামক গ্রামে। আচ্ছা, তো এখানে রাসেল ভাই আমরা ওই যে শুরুতে যে বিষয়টা বললাম যে এই যে রাতের বেলা হোক বা দিনের বেলা হোক অকারণে বিভিন্ন প্রাণীদেরকে কষ্ট দেয়া, এটা হোক সেটা জিন না যাই হোক সেটা, কিন্তু এটা এভাবে কিন্তু আমাদের ধর্মেও কিন্তু বা হাদিসে বা এইগুলো বলা আছে যে অকারণে কোনো প্রাণীকে যেন আমরা কষ্ট না দিই। তো যে কোনো সময় এই ধরনের একটা বিপদ চলেই আসতে পারে। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। আমি রায়ান রশিদ, এসেছি বাংলা মোটর থেকে। জি, আমি যে স্টোরিটা বলবো, এই স্টোরিটা হচ্ছে আমি এর আগেও এই স্টোরি সম্পর্কে বলেছি একজন সম্পর্কে। অ্যাকচুয়ালি আমি হচ্ছে ছোটবেলা থেকে একটা মিশনারি স্কুলে পড়ে বড় হয়েছি। সে যে চার্চটা রয়েছে সেখানে হচ্ছে আমি প্রায় যেতাম। তো চার্চে গিয়ে আমার অনেকের সাথেই দেখা হয়েছিল ভাইয়া। আমার যতদূর মনে হতো মানে তারা হয়তো বা ইলুমিনাতির সদস্য ছিল। বা আমি এর আগে ওই যে ডেভিড নামে একজনের কথা বলেছি, ডেভিড এবং স্যামুয়েলের কথা। তো আমি দেখেছিলাম দুইজনকে, ডেভিড এবং আরেকটা ছেলে ছিল যে হয়তো আমার বয়সী ছিল। তো ওই ছেলেটার মানে এই স্টোরিটা আজকে ওকে নিয়েই। আমি হচ্ছে শুরুতেই ওকে দেখতাম, মানে ও ছিল একেবারেই চুপচাপ এবং ভাইয়া একদম অন্য জগতের মানুষ বলতে পারেন, এই টাইপের, মানে কি বল, পুরাই আলাদা। খুব মানুষের সাথে কম মিশতো, খুব মানে একটু রাগী ছিল। যার সাথে কথা বলতো তখন কথা বলতো, আর যার সাথে কথা বলতো না একেবারেই বলতো না। তো ওই ডেভিডের সাথে আমার পরিচয় হওয়ার কারণে ডেভিডও যখন ওকে মানে আমার সাথে ওকে পরিচয় করায় দেয়, তখন হচ্ছে মানে আমাদের দুজনের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় এবং আমরা খুব ভালো ফ্রেন্ডস হতে থাকি ধীরে ধীরে। তো মানে ওর একটা বিশেষ জিনিস লক্ষ্য করতাম, ওর সাথে যখনই কারোর রাগারাগি হতো, লাইক আমি একদিন একজনকে দেখেছি যে মানে ওর সাথে ঝগড়া করে বেশ খুব রাগ হয়ে গেছে ছেলেটা। তো বলছে যে তুই আজকে বাসায় যা, তোকে দেখে নেবো, তুই যা, তোকে দেখে নিচ্ছি। তো যেই ছেলেটাকে ও বলেছে, শোনা গেছে যে ওই দিন বেলা ও বাসায় যেতে যেতে রোড অ্যাক্সিডেন্ট করেছে। তারপরে হচ্ছে একবার ওর গাছের কেউ সম্ভবত আম চুরি করেছিল, তো বলেছে যে আবার এখানে আসবে তার মাজা ভাঙবে। তো ভাইয়া সেম ভাবে সে গাছে উঠতে গিয়েছিল আরেকবার,
তো ওইখানে শোনা যায় এরকম কারোর মাজা ভেঙে গিয়েছিল। তো এই টাইপের মানে ও যা বলতো মানে অ্যাকুরেট তাই হতো। এবং হচ্ছে এইভাবে হতে হতে একদিন দেখা যায় ওর আঙ্গুলের একটা অংশ জাস্ট নেই, ঠিক আছে। তো এই যে মানে এই জিনিসটা দেখার পরে সবাই জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছে তোমার এই আঙ্গুলে, কি হয়েছে। তো ও জাস্ট বলে যে আমার মেশিনে হাত চলে গিয়েছিল যার কারণে একটু প্রবলেম হয়েছে। লাইক সবাই তো জিজ্ঞাসা করবেই হাতে ব্যান্ডেজ দেখাতে মানে দেখলে। তো ও জাস্ট ঢাকার জন্য এই জিনিসটা বলে। তো একদিন দেখা যায় তার আর একটা আঙ্গুলের এইরকম পার্টস নেই। এভাবে দেখতে দেখতে ওর হাতের প্রায় ম্যাক্সিমাম পার্টই নেই। তো ওকে পরে যে আর আশ্চর্যজনক বিষয় হলো ভাইয়া, ও জাস্ট হাতে কোনো মতে ব্যান্ডেজ করে এসেছে। লাইক আপনার যদি আঙ্গুল কেটেও যায় বড় আকারের, আপনাকে ডাক্তারের কাছ থেকে ড্রেসিং করাতে হবে, সেলাই করাতে হবে, অনেক ঝামেলা। বাট ওর তেমন কিছু না, জাস্ট কভার করে দেওয়া। তো এই টাইপের জিনিস দেখার পরে আমি মানে ওকে জিজ্ঞাসা করি যে সত্যি করে বলবা কি হয়েছে, আমি মানে বুঝতে পারছি যে তুমি এই জিনিসটা কোনো স্বাভাবিক জিনিস না, কি হয়েছে সত্যি করে বলবা। তো ডেভিডও ওই সময় আমার সাথে খুব ক্লোজ ছিল এবং ডেভিডের সাথে ওই ব্ল্যাক ম্যাজিক, ডেভিল স্পিরিট এই টাইপের অনেক বিষয় নিয়ে কথা হতো। ডেভিড একবার ওকে আমার বাসায়ও নিয়ে গেছিল। তো এরকম হচ্ছে ও 2-3 দিন মানে কথা বলার পরে, বেশি জোরাজোরি করার পরেও আমাকে বলে ঠিক আছে আজকে তোমাকে বলবো আমি, তুমি একটা কাজ করো, তুমি আমার বাসায় আসো। আমি বলছি যে তোমার বাসাটা কোথায়, বলে যে ঠিক ডেভিডের বাসার অপোজিটে। তো আমি ঠিক ওইখানেই যাই ভাইয়া। যাওয়ার পরে মানে ঢুকতেই দেখি ওই ওদের বাসায় না মানে কোনো কিছুই ছিল না, ওর মা বাবাও কেউ ছিলেন না। মানে বাসাটা পুরাটাই ফাঁকা, একটা রুম ছিল ফাঁকা। তো ওইখানে ভাইয়া মেবি একটা উইজা বোর্ড টাইপের ছিল, স্টার আঁকানো এই টাইপের। এবং ভাইয়া ওর বাসায় দেখতাম কি মানে প্রচুর দামি দামি পাখি, খরগোশ এই টাইপের অনেক কিছু ছিল। ও এগুলো পালতো। তো ও হচ্ছে বলে যে আজকে তোমাকে আমি আমার প্রভুর সাথে দেখা করাবো, আজকে তুমি আমার প্রভুকে দেখতে পাবে। আমি বললাম রিয়েলি? আচ্ছা ঠিক আছে দেখি। তো আমি তো এই বিষয়গুলো নিয়ে তেমন মানে খুব বেশি ইন্টারেস্ট বাট বিলিভ করি না তেমন, দেখি তোমার আজকে কথায় কি হয়। তো বলে যে ঠিক আছে তুমি এক জায়গায় বসো। তো ভাইয়া ও আমাকে একটা চেয়ারে বসায় গোল করে একটা দাগ দিয়ে দেয়, সামথিং পাউডার টাইপের কিছু একটা দিয়ে বলে যে তুমি, আমি যতক্ষণ পর্যন্ত না বলবো এখান থেকে বের হবে না। এরপরে ভাইয়া ও করে কি, ও আর একটা ওই যে স্টার ছিল, স্টারে বসে যায়। স্টারের ঠিক মাঝখানে একটা পাথর ছিল, ও পাশ থেকে একটা বিশাল মানে ম্যাকাও যে পাখি রয়েছে ভাইয়া, ওই পাখিটাকে এনে আর একটা এগুলো আপনি পাথর নিজে এক্সপেরিয়েন্স করেছেন? একদম নিজে চোখে। এবং ভাইয়া ম্যাকাও পাখিটাকে এক হাত দিয়ে এনে ওর মাথাটাকে কোনো মতে রেখে আর একটা পাথর দিয়ে বাড়ি দেয় এবং ওর মাথাটা আলাদা হয়ে যায়। এবং এটা কি আপনার চোখের সামনে জি ঘটেছে? ভাইয়া একেবারে চোখের সামনে। এবং জিনিসটা খুবই কি বলবো অত্যন্ত ভয়ানক ভাইয়া ছিল, যে বিকজ আর পাথরটা ছিল একেবারে ভাইয়া চোখা টাইপের এবং অনেক ধারালো, যার কারণে হচ্ছে মাথাটা আলাদা হয়ে যায়। এবং ভাইয়া ওই যে ব্লাডটা বের হয় ওর বডি থেকে, তো ওই যে মানে ওই স্টারটা কোন একটা মানে অংশ ফিল আপ করে দেয় ওই ব্লাড দিয়ে হচ্ছে ভাইয়া সামথিং কিছু একটা পড়তে থাকে, বলতে থাকে, বলে যে তুমি আসো, আমি তোমার জন্য ওয়েট করছি। দেন হচ্ছে আরো কিছু কিছু সামথিং, ওর কাছে একটা বই টাইপের ছিল, ওই টাইপের মানে ওই জিনিসটা দেখে ও আরো বলতে থাকে। এই টাইমে ভাইয়া ঠিক ওই সামনে একটা পর্দা ছিল, পর্দার আড়াল থেকে কেউ একজন কথা বলে ওঠে, কি হয়েছে, কি সমস্যা, হঠাৎ আমাকে ডাকলে? তো বলে যে মানে তখন ও পিছন থেকে বলে তোমাকে ডাকলাম, তোমাকে তো আমি ডিস্টার্ব করছি না, তোমার ভালোর জন্যই তো বলছি। তো শোনো আমার একটা ঝামেলা হয়েছে, আমার এই প্রবলেম, জাস্ট ওর একটা প্রবলেম শেয়ার করে যে এই আমার এই ঝামেলা হচ্ছে, তুমি কিছু একটা করো। তখন হচ্ছে বলে ঠিক আছে তাহলে তুই তোর ভাইয়ের সাথে একবার কথা বলে নিস। ওর মানে ভাইয়া এরপরে ওই মানে ওইখান থেকে আর কোনো আওয়াজ টাওয়াজ আসে না, ঠিক হয়ে যায়। তো তখন হচ্ছে ভাইয়া পরের দিন সকালে শোনা যায় ওর হচ্ছে এরকম ভাইটা মানে হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো ওর কাছে জিজ্ঞাসা করা হয় যে এরকম বলা হলো যে তোমার মানে ভাইয়ের সাথে কথা বলে নাও। আবার হঠাৎ এই জিনিসটা হলো, বললো যে অ্যাকচুয়ালি কি আমি যেই জিনিসটা ডিমান্ড করেছিলাম ওর কাছে, এর জন্য ওই ম্যাক কাউটা ওকে বলি দেওয়াটা মানে এনাফ না। তো ও হচ্ছে যার কারণে আমার ভাইকে নিয়ে নিল। আর হচ্ছে আমি বললাম যে তোমার এখন মানে কি, তোমার মানে ভাইয়া অবাকজনক ছিল যে ওর ভাইকে হারিয়েছে, বাট ওর মুখে কোনো দুঃখের কোনো ছাপ নেই, জাস্ট ওর মতোই আছে। এই টাইপের জিনিস দেখার পরে আমি বললাম যে তাহলে তোমার এই যে তোমার হাত কাটছো ধীরে ধীরে, তো এটা লাস্ট স্টেজটা কি হতে পারে? বলে যে কি বলো লাস্ট স্টেজ, আমি তো আমার প্রভুর জন্য জানও দিয়ে দিতে পারি, ও মানে ও আমার সব, ও আমি দেখো আমি যা বলি তাই হয়। তো ও তো মানে ও আমার এত কথা শুনে আমি ওর জন্য জানটা দিতে পারবো না? অবশ্যই। তারপরে কি হলো?
তো হচ্ছে ভাইয়া এরপরে মানে এরকম চলতেই থাকে, ও এই টাইপের যা বলে তাই হয়ে যায়। আর একটা টাইমে শোনা যায় যে ভাইয়া ছেলেটা মারা গেছে, হঠাৎ করেই চার্চে একদিন শুনি যে ও মারা গেছে। তো ভাইয়া ও যখন হচ্ছে মানে ওর বডিটা যখন আনা হয়, জাস্ট দেখেছিলাম যে ওর মুখের ভেতর থেকে ওর বা হাতটা ঢুকিয়ে মানে ঘাড়ের পেছন থেকে বের করলে যেরকম অবস্থাটা হয়, ঠিক মানে প্রচন্ড বিদঘুটে অবস্থা ভাইয়া। এবং মুখের ভেতর থেকে নিয়ে পেছন দিয়ে বের করা হাতটা, এবং এই অবস্থায় ওর লাশটাকে রাখা, কোনো মতে ঢেকে দেওয়া। আমি জাস্ট মানে দেখে ওইখানে জাস্ট এক নজর দেখেছিলাম ভাইয়া, এবং এত ভয়ানক ছিল বিষয়টা। ওর এক হাত তো মানে অর্ধেক ছিলই না, আর সাথে মানে এই জিনিসটা ছিল। এবং এটা দেখার পরে মানে বুঝে গেছিলাম যে ব্যাপারটা আসলে কোনো সাধারণ বিষয় ছিল না। এবং চার্চে যারা আরো অনেকে ছিলেন তারাও বুঝেছিলেন যে অ্যাকচুয়ালি কোনো স্বাভাবিক কিছু ছিল না। পরে তারা অনেক কিছু খুঁজেছিলেন, বাট তেমন কিছুই পাইনি ভাইয়া। এইটাই ছিল আমার স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া। যে দিনটা ছিল আসলে শুক্রবার। প্রতিদিনকের মতো আমি সকালবেলা ঘুম থেকে উঠে দোকানে চলে যাইতাম, আর আসতাম হয়তো দুপুরবেলা, এসে খাওয়া দাওয়া করে আবার ঘুমাই পড়তাম। তো শুক্রবার সকালবেলা আমি যখন সকালে ঘুম থেকে উঠে দোকানে যাই, তো দেখি 11টার দিকে দেখি দোকানে অনেক লোক আসছে, হয়তো তারা গাড়ি করে আসছিল। তো যাই হোক, তাদের আমি চা দিলাম, বিস্কুট দিলাম, তারা খেয়ে আমাদের বাড়িতে চলে গেল। তখনও জানতাম না আসলে লোকগুলো কারা। পরে আমার বাড়ি থেকে ফোন আসলো যে তুই বাড়ি চলে আয়, তোরা আজকে দেখতে আসছে। তো যাই হোক, মেয়ে আগে আমার আব্বু দেখছিল, দেখার পরে তারা পছন্দ হয়েছিল, কিন্তু আমি এই ঘটনাটা শিওর জানতাম না। তো আমি দোকান বন্ধ করে বাড়ি চলে গেলাম। বাড়ি যাওয়ার পরে তাদের মানে গোসল টোসল করে তাদের সামনে যখন বসলাম, তারা দেখে পছন্দ করে দিন ফেলালো যে আজকেরাই বিয়ে হবে। এমন পর্যায়ে বিয়ের দিন মানে ওই দিনকেই বিয়ে ছিল। তো যাই হোক, গায়ে হলুদ দিল সন্ধ্যার দিকে গায়ে হলুদ দেওয়ার পরে সবাই আসতে আসতে অনেক লেট হয়ে গেল। তো যাই হোক, বাড়ির বাসা থেকে 11টার দিকে আমরা বের হলাম বিয়ের জন্য। তো বিয়ের জন্য 11টার দিকে, রাত 11টা, হ্যাঁ রাত 11টার দিকে বাসা থেকে বের হয়েছি বিয়ের জন্য। তো ওখানে যাই পৌঁছাইতে আমাদের 12:30 বেজেই গেছে। তো যাই হোক, আমার সাথে আমার 2টা দুলাভাই ছিল, আরো অনেক আত্মীয় স্বজন ছিল। তো আমার বড় দুলাভাই বলতেছে কি তুই কি মেয়ে দেখছিস? আমি বললাম যে না, আমি মেয়ে তো দেখি নাই। তো দুলাভাই আমার বললো চল মেয়ে দেখে আসি গে। তো এক পর্যায়ে ওখান থেকে উঠে আমরা যাই মেয়ে দেখতে গেলাম। তো মেয়ে দেখতে যাই অবাক হয়ে গেলাম যে আসলে এটা কি পছন্দ করছে আমার আব্বু, বা এসে আত্মীয় স্বজন এসে কি দেখে গেছে। তো যাই হোক, মেয়ে তো একটু পছন্দ হয়নি। তো ওই সময় আমি আমার দুলাভাইরে বললাম, দুলাভাই আমি এই বিয়ে করব না, আমি বাড়ি চলে যাব। তো এই নিয়ে অনেক ঝোলাঝুলি করার পরে আমার দুলাভাই এক পর্যায়ে বলে বসলো কি দেখ, তোর আব্বু তো এই মেয়েটা পছন্দ করে গেছে, তো তুই যদি এটা বিয়ে না করিস তাই এখানে অনেক লোকজন আছে, হয়তো অনেক অসুবিধা হইতে পারে। তো আমি আর কোনো উপায় না দেখে বিয়ে করে বাসায় চলে আসলাম। তো বিয়ে শেষ হলো রাত 3টার দিকে, আর বাসায় আসতে আসতে 4:30 এরকম বেজেই গেল। তো 4:30টার সময় যখন আমি গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নেবে আমি বাসায় আসলাম, প্যান্টটা খুললাম, পাঞ্জাবিটা খোলার পরে লুঙ্গি পরে আমি রীতিমতো দোকানে চলে গেলাম। যে বাড়িতে ভালো লাগতেছে না, এই অনেক কিছু ভেবে বাড়ি থেকে আমি দোকানে চলে গেলাম। তো দোকান থেকে আসলাম, মানে দোকানে যখন গেছি, তারপরে 11টার দিকে দুলাভাই গেল, দুলাভাইরা যায় বসলো, চা খাওয়াইলো, আমি চা খাইলাম, তারপর একটা সিগারেট খাইলাম। সিগারেট খাওয়ার এক পর্যায়ে আমার দুলাভাই বলতেছে কি চল এখন বাসায় যাব, তোর ভাই ছোটরা আসতেছে, তো ছোটরা আসলে তুই বাসায় চলে যাস। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ও আগে আসুক। তো ছোট ভাই যখন আসলো, আমি 2টার দিকে দোকান থেকে বাসায় উদ্দেশ্যে বের হলাম। তো বাসায় যে এক পর্যায়ে বাসায় পৌঁছায় গোসল করে খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমালাম। ঘুমানোর পরে বিকাল 4টা অথবা 5টার দিকে আমার দুলাভাইয়ের সাথে করে নিয়ে আমি আবার বাজারের দিকে গেলাম। বাজারের দিকে এসে দুজনে বসে গল্প করতেছি বা চা খাইতেছি, অনেক কিছু খাওয়া শেষ করে রাত যখন 9টা বাজে তখনই বাসার দিকে দুলাভাই বললো চল এখন বাড়িতে যাই। তো আমি 9টার দিকে দুলাভাইয়ের সাথে বাড়িতে আসলাম। বাড়িতে আসতে আসতে 9:40 অথবা 45 এরকম বেজেই গেছে। তো যাওয়ার পরে বাড়িতে তো একটু ভালো লাগতেছিল না। তো আমি দুলাভাইয়ের সাথে আমাদের পুকুর পাড়ে যেয়ে বসে রয়েছি। তো পুকুর পাড়ে দুলাভাই আমি গল্প করতে করতে প্রায় 10:30 বাজে। ওই সময় বলতেছে চল তোর আব্বু বাড়ি আইছে, চল যাই খাওয়া দাওয়া করে নি। তো সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে আমি যখন ঘরে ঢুকলাম, ঘরে ঢোকার পরে আমার টোটালি ভালো লাগতেছিল না।
তো হঠাৎ মানে রাতে 11:05 অথবা 10 এরকম টাইমে আমি ভাবলাম যে আসলে বাড়িতে তো ভালো লাগতেছে না, দেখি বাজারের দিকে যাই। তো দোকানের চাবি অলরেডি আমার কাছে একটা থাকেই, আর আব্বুর কাছে একটা থাকে। তো আমি বাসা থেকে বেরোয় রাত 11:20 বাজে, তখন আমি ঘড়িটা দেখছিলাম 20-এর দিকে। আমি আস্তে আস্তে বাজারের দিকে গেলাম। তো বাজারের দিকে যাওয়ার পথে আমার কোনো অসুবিধা হয়নি, আর আমাদের ওই রাস্তাটা ছিল অনেক ভয়ঙ্কর। তো টুকটাক অনেক কিছুই ঘটছে সবার সাথে, তো এর আগে আমি কখনো এটা অনুভব করি নাই। তো যাওয়ার সময় কোনো অসুবিধা হয় নাই। তো রাত আমি টিভি যাই, দোকান শাটারটা খুলে টিভি দেখতে দেখতে এক পর্যায়ে রাত 2টা বেজে গেছে। তো 2টা বাজার সময় সিকিউরিটি গার্ড আমার এসে বলতেছে, কিরে তোর এত রাত পর্যন্ত তুই বাজারে কেন, তুই বাড়ি যাবি না? আর আজকে না তোদের বাড়ি এরকম অনুষ্ঠান হচ্ছে, এসে অনেক কিছু বললো। তো আমি মোবাইলটা বের করে দেখি, তখন রাত বাজে 2টা। আমি বললাম আচ্ছা ঠিক আছে কাকা, আমি যাইতেছি, আপনি থাকেন। পরে আমি শাটারটা লাগাই আস্তে আস্তে বাড়ির দিকে মুভ করলাম। তো বাড়ির দিকে আসার এক পর্যায়ে আমাদের ওখানে একটা তালসারি নামে একটা জায়গা আছে। ওই জায়গাটা ছিল অনেক ভয়ঙ্কর, বা ওই জায়গাটায় সবাই প্রচুর মানে ভারী রাত্রে কেউ যদি যাইতো তো অধিকাংশ সময় ভয় পাইতো, যেই হোক না কেন, তাই যত সাহসী হোক বা যাই হোক না কেন। তো ওই সময় আমার সাইডে মানে 4টা বিড়াল, সামনে একটা পিছনে একটা, 2 সাইডে 2টা বিড়াল আমার পিছন পিছন মানে সাথে সাথে হাঁটতেছে। আমু হাঁটতেছে, এরাও হাঁটতেছে, আমি দাঁড়াইলে এরাও দাঁড়াইতেছে। তো এরকম যখন হচ্ছে তখন আমি ততটা ভয় পাইনি, বা আবার আমি চিন্তা করলাম যে আমি সামনের দিকে যাই, এগুলো বিড়াল তো, আর কিছুই তো না। তো সামনের দিকে যাওয়ার সময় আমাদের সামনে যায় একটা তাল গাছ আছে, ওই তাল গাছটাই আমাদের। তো লম্বা একটা তাল গাছ, ওখানে যখন গেলাম ওই জায়গায় একটা কালভার্ট ছিল, আর 2 সাইডে ধান ক্ষেত। তো আমি চিন্তা করলাম এই বিড়াল সাথে করে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তো আমি একটা যখন লাথি মেরে নিচে ফালাই দিছি ধান ক্ষেতের ভিতরে, তো বাদ বাকি 3টাই চলে গেছে ওখান থেকে। তারপর আমি আবার হাঁটতেছি, হাঁটতে হাঁটতে মনে করেন সামনে কিছুক্ষণ যাওয়ার পরে দেখি একটা মনে করেন বাঘের মতো একটা কিছু ধান ক্ষেত থেকে বেরোয় লাফ দিয়ে রাস্তার পারে আসলো, মানে আবার লাফ দিয়ে ধান খেতে পড়লো, আবার এই পাশে লাফ দিয়ে ধান খেতে মানে রাস্তার পারে আসতেছে, আবার এই পাশে লাফ দিয়ে ওই পাশে যাচ্ছে। তখন যাওয়ার এক পর্যায়ে আমার গাটা একটু হালকা কেঁপে উঠলো যে আসলে এটা কি হচ্ছে। তখন আমি ভাবতেছি যে এখানে বেশিক্ষণ দাঁড়ায় থাকাও ঠিক হবে না, আর এটা ভাবাও ঠিক হবে না। আমি আবার সামনের দিকে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে যাওয়ার সামনের দিকে যাওয়ার সময় মানে সামনে যত এগোচ্ছি তত মনে একটু একটু ভয় করতেছে। তো সামনে কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের মানে রাস্তার সাইডে এক সাইডে জঙ্গল, এক সাইডে একটা কুল বাগান। তো কুল বাগানটা অনেক লম্বা, আর এই সাইডে জঙ্গল। তো জঙ্গলের সাইডে কবর বা মানে অনেক কিছুই, আগে শ্মশান ছিল, তারপরে কবরস্থান হয়েছে। তো ওখানে যখন আমি যাইতেছি মানে কুল ক্ষেতের কানি যখন আমি ক্রস করব, তখনই দেখি যে 22-23 হাত মতো একটা লম্বা লোক। তো লোকটার মাথাটা ছিল তার দেহ থেকে আলাদা, আর রক্ত তার পুরা শরীর বয়ে বয়ে নিচে পড়তেছে। তো ওই লোকটা মানে কুল ক্ষেতের ওই মাথা থেকে এক পা রাস্তার পাড়ে দিল, রাস্তার পাড়ে দিলে দেখে পুরা রাস্তায় রক্তে ভিজে গেছে। আর পরের পা দিয়ে যখন ওই পাশে পার হয়ে গেল, তখন আমি আর মানে কিছুই বলতে পারি না। কিছু না বলতে পারার কারণে যে রাত যখন 4:30 বাজে মানে ফজরে আজান দেওয়ার কিছুক্ষণ আগে আমার আব্বু আমারে ফোন দিছে যে তুই কই, মানে যখন আমার ঘরে দেখে নাই বা এসে অনেক মানে ফোন দেওয়ার পরে আমি আব্বুর সাথে একটু মিথ্যা কথা বললাম যে আমি আসলে টয়লেটে আইছি। এই বললে আমি ওই সময় আমি যখন বুঝতে পারলাম যে আমি এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে রয়েছি, তো যাই হোক তাড়াতাড়ি আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমি কাউকে কিছু বললাম না, ওই অবস্থায় ঘুমাই পড়লাম। ঘুমাই পড়ার পরে সকাল যখন 11টা বাজে তখন আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পরে গোসল করে খাইতে যাব, তখনই মানে আমার পুরো শরীর তো প্রচুর পরিমাণ ব্যথা, আমি হাঁটতে পারতেছি না, এরকম একটা অবস্থা। তো আমি আর না খাইতে যাই, আমি আমার দাদার কাছে গেলাম, দাদার কাছে যাই একটু ঝাড়ফুঁক করে আসলাম। আসার পরে দেখি ব্যথাটা হালকা একটু কমছে। তো এইভাবে আমি আর ওই দিনকে দোকানে গেলাম না, বা সারাদিন বাড়িতেই ছিলাম। তারপরে সন্ধ্যার সময় যখন আমি সন্ধ্যার পরে মাগরিবের আজানের কিছুক্ষণ পরে আমি টয়লেটে যাওয়ার জন্য বের হলাম। তো টয়লেটে যখন গেছি, যাওয়ার পরে টয়লেট থেকে বেরোয় দেখি আমার পা দিয়ে খালি রক্তই বের হচ্ছে, কোনো কাটার চিহ্ন না, মানে কোনো জায়গায় কেটে গেলে যেরকম রক্ত বেরোয় এরকমই বেরোচ্ছে, কিন্তু কোনো জায়গা থেকে কোনো কাটার কোনো এই পাওয়া যাচ্ছে না।
তো আমি ওটা আমার দাদি দেখলো, দাদি দেখার পরে আমার দাদি বলতেছে কি ব্যাপার তোর এই রক্ত বেরোচ্ছে কে? আমি বলছি সেটা তো জানি না, কোনো জায়গায় কোনো কাইটেও যায় নাই বা মানে কোনো আঘাতও লাগে নাই, এমনি রক্ত বেরোচ্ছে। তা তুই তখন দাদি বলতেছে তুই একা একা বাইরে আসিস কেন? তো আমি দাদির সাথে পুরো ঘটনাটা শেয়ার করলাম। তো দাদি আমার অনেক ধমক দিল যে তুই এরকম গায়ে হলুদ হয়েছে, বিয়ে হয়েছে, সেই দিনকে তুই বাইরে গেছিস কারণ না নিয়ে, আর এত রাত্রে যদি মানে অন্যরকম কিছু হইতো তখন কি করতি? তো আমি আর কিছু বললাম না, দাদিরও বলতে নিষেধ করলাম। তো এইভাবে তারপরের দিনকে আমি একটা কবিরাজের কাছে গেলে একটা মাদুলি দিল, তারপর থেকে স্বাভাবিক ছিল। এই ছিল আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি যে আপনাদের কাছে ওই ঘটনাটি ভালো লেগেছে। এই মুহূর্তে যেই স্টোরিটি আমি শেয়ার করতে যাচ্ছি, স্টোরিটি যিনি আমাকে বলেছেন তার নাম হচ্ছে রোমানা রেজা। উনি পুরান ঢাকার ওয়ারিতে থাকেন। ইতোমধ্যে ওনার একটি স্টোরি আমি বলেছি, হসপিটাল কেন্দ্রিক একটি ঘটনা, যা আপনারা শুনেছেন এবং অনেকেরই ভালো লেগেছে বলে কমেন্ট করেছিলেন। তো রোমানা রেজা আপুর এখন যে স্টোরিটি আমি শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটির সময় ছিল 1986 সাল। উনি সদ্য ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বের হতে 3-4 মাস সময় লাগতো। এই সময় সাধারণত মানুষ কোথাও ঘোরাফেরা করে বা ডিফারেন্ট কোনো অ্যাডমিশনের প্রিপারেশন নাই। উনি চিন্তা করলেন যে সদ্য পরীক্ষা শেষ হয়েছে, তো আগে কিছুদিন ঘুরে আসি। তো এরকম একটা সিচুয়েশনে ওরা পরিবার থেকে একটা পারিবারিক ট্যুরের আয়োজন করে এবং ট্যুরটা ছিল শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলের ফয়জাবাদ নামক একটা জায়গা আছে, যেখানে ওনার ফুপা চা বাগানে চাকরি করতেন এবং চাকরি করার সুবাদে চা বাগানের বাংলোতে থাকতেন এবং ওনারা পারিবারিকভাবে যে ট্যুরটা আয়োজন করেন এবং পরিকল্পনা করেন তারা ওই বাংলোতে গিয়েই উঠবেন। যেই চিন্তা সেই কাজ, ওনারা সিলেটের শ্রীমঙ্গলে চলে যান। শ্রীমঙ্গলে যাওয়ার পরে ফয়জাবাদ চা বাগানের ওই বাংলোতেও তারা ওঠেন। প্রথম দিন যাওয়ার পর ওনারা বাংলোর একটি জিপে করে আশেপাশ ঘুরে দেখার জন্য বের হন এবং আশেপাশ চারদিকে ঘুরতে ঘুরতে ওই দিন অনেক দেরি হয়ে যায়। ওনারা আবার বাংলোতে ফিরে আসছিলেন। সময়টা রাত 2টো থেকে 2:30। এত রাত্রে বাংলাতে এবং আশেপাশের এলাকাতে ডাকাতির ভয় ছিল, বিশেষ করে রাস্তাঘাটে চলতে গেলে তো কথাই নেই। কিন্তু ওনাদের সাথে অস্ত্রধারী গার্ড ছিল, এই জন্য ওনাদের চিন্তা কম ছিল। ওনারা গাড়ি নিয়ে যখন বাংলোর পথে আসছিলেন, পাশে চা বাগান, রাস্তার দুধারে কিন্তু খাড়ি মানে গর্ত, ছোট্ট একটি জিপ চলার মতো জায়গা সেখানে আছে। পাশাপাশি দুটো জিপ কিন্তু চলা সম্ভব নয়। গভীর রাত্রে যখন চারদিকে শুনশান নীরবতা, স্তব্ধতা, তখন জিপের ইঞ্জিনের শব্দ ছাড়া আর কোথাও হয়তো বা কোনো শব্দ শোনা যাচ্ছে না। তাদের জিপ এগিয়ে চলছে বাংলোর দিকে। হঠাৎ জিপের যিনি ড্রাইভার আচমকা গাড়ির গতি কমিয়ে দিলেন। সবাই বলল, কি ব্যাপার, কি হলো? তো তিনি বললেন যে সামনের দিকে তাকিয়ে দেখো। সামনের দিকে সবাই দেখে একজন মহিলা একটা ধূসর রঙের শাড়ি পরা, শাড়িটা বেশ ময়লা, লম্বা ঘোমটা দেয়া, পেছন থেকে বোঝা যাচ্ছে তার গড়নটা বেশ চিকন এবং আকার মোটামুটি 5 ফুট থেকে 5 ফুট 2 ইঞ্চির মধ্যে। তিনি ঠিক রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন। জিপ বারবার হুইসেল দিলেও উনি ডানেও যাচ্ছেন না, বায়েও যাচ্ছেন না। এখন উনি এমন একটা জায়গায় দাঁড়িয়েছিলেন, জিপ যে তার পাশ কেটে চলে যাবে এমন কোনো উপায়ও ছিল না। গাড়ি থেকে একজন পরামর্শ দিল গাড়িটা থামিয়ে ওই মহিলাকে বলে তাকে রাস্তার পাশে নিয়ে যাওয়া, কিন্তু সাথে থাকা গার্ড সেই প্রস্তাব শুনেই বলল এটা কখনোই করা যাবে না, এটা হতে পারে ডাকাতদের একটা ফাঁদ। কারণ ডাকাতরা অনেক সময় এভাবে রাস্তার মাঝখানে গাড়ির গতি কমানোর জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে অথবা রাস্তার সামনে গাছ ফেলে দেয়। তাই কোনোভাবেই গাড়ি থামানো যাবে না।
ওই মহিলাটিকে দেখার সাথে সাথে গার্ডরাও তাদের অস্ত্র লোড করে ফেলে, যে এখনই হয়তোবা ডাকাতটা আক্রমণ করতে পারে। রোমানা রেজা আপু তখন উনি গাড়ির সামনের সিটে বসা ছিলেন। উনি ভয়ে বিভিন্ন দোয়া পড়া শুরু করেন। আসলে উনি ভূতের ভয়ে যে দোয়া পড়েছেন বিষয়টা এমন নয়, উনি ভয় পাচ্ছিলেন ডাকাতরা আক্রমণ করবে। বিভিন্ন দোয়া পড়তে পড়তে উনি একসময় শব্দ করে আয়াতুল কুরসি পড়া শুরু করেন। যখনই আয়াতুল কুরসির কিছু অংশ উনি পাঠ করেছেন, সবাই দেখে ওই যে মহিলার আকৃতির কাপড় পরা একটা আকৃতি দেখা যাচ্ছে, সেটি রাস্তার বা পাশে, যে পাশে চা বাগান ছিল, সাঁ করে মানে এত দ্রুত গতিতে একটা দৌড় দেয়, মুহূর্তের মধ্যে চা বাগানের মধ্যে মিলিয়ে যায়। সবাই অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? কোনো মানুষের পক্ষে তো এটা সম্ভবই নয়। শুধু মানুষ নয়, কোনো প্রাণীর পক্ষেও সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ চা বাগানের পাশেই পানির একটি লাইন করা থাকে। বৃষ্টির পানিগুলো চা বাগানের গাছ গড়িয়ে এসে ওই লাইনে পড়ে পানিগুলো বের হয়ে যায়। সুতরাং একটা ট্রেঞ্চ বা পরিখা বা গর্ত থাকে, লম্বা গর্ত বা একটা নালা থাকে। কোনো মানুষকে যদি রাস্তা পার হয়ে চা বাগানের ভিতরে যেতে হয়, তাহলে রাস্তা থেকে নেমে আগে ওই নালাটা পার হতে হবে। নালাটা একটা গর্ত, সেই গর্তে নেমে আবার উপরে উঠতে হবে। এই মহিলা কিভাবে এত দ্রুত সাঁ করে চলে গেল? সবাই হতভম্ব হয়ে যান। সাথে থাকা টর্চ লাইট গুলো জ্বালান, কিন্তু ওই মহিলাকে আর কোথাও দেখা যায় না। উনি যদি চা বাগানের ভিতর দিয়েই যাবেন তাহলে তো গাছগুলো নড়বে, কিন্তু কোনো গাছের নড়াচড়াও ছিল না। শুধু টর্চের আলোতে গাছই দেখা যাচ্ছিল, ওই মহিলাকে আর দেখা যাচ্ছিল না, গাছের নড়াচড়াকেও দেখা যাচ্ছিল না। উপস্থিত সবাই বেশ ভয় পেয়ে যান। তারা এই বিষয়টা বিশ্লেষণ করতে করতে বাংলোতে ফিরে আসেন। পরের দিন আবারও তারা ঘুরতে বের হন। তারপরে 1-2 দিন কোনো সমস্যা হয়নি, কিন্তু তৃতীয় দিন বাংলোতে এই রোমানা আপু, ওনার ফুপুর যে ছেলে, ওনার ফুফাতো ভাই, বয়স ছিল 5 বছর, তার সাথে একটি অদ্ভুত ঘটনা তিনি প্রত্যক্ষ করেন। রাত তখন প্রায় 1টা কি 1:30। বাংলোর সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ ওনার ফুফাতো ভাইয়ের চিৎকার চেঁচামেচি ওনার কানে আসে, এবং ওনার সাথে থাকা আরো যারা আত্মীয় স্বজন, যারা ট্রিপে একসাথে পারিবারিক গিয়েছেন, সবাই সেটা শুনতে পায়। সবাই ঘুম থেকে উঠে যায়। উঠে চিন্তা করেন কি ব্যাপার, এরকম অস্বাভাবিক রকমের শব্দ কেন সে করছে এবং চিৎকার চেঁচামেচি কিসের। তখন ওনারা এগিয়ে আসেন এবং ওনার ফুপা ফুপুকে জিজ্ঞেস করেন কি ব্যাপার, কি হয়েছে। তখন রোমানা আপু লক্ষ্য করেন ওনার ফুপাতো ভাইকে ওনার ফুপা খুব শক্ত করে চেপে ধরে রেখেছে, এবং ওনার ফুপাতো ভাই এই 5 বছর বয়সী একটি বাচ্চা, যার শরীরে কিন্তু এত শক্তি থাকার কথা নয়। ওনার ফুপা অনেক উঁচা লম্বা শক্তিশালী, তিনি ওনার 5 বছরের সন্তানকে ধরে রাখতে পারছেন না। সে শুধু বারবার বলছে আমাকে ডাকছে, আমাকে ডাকছে, আমি বাইরে যাব, আমাকে বাইরে যাব, আমাকে যেতে দে, আমাকে যেতে দে। ভাঙচুর শুরু করে দিয়েছে, সে যে কোনো মূল্যে বাইরে যাবে। বহু কষ্টে তাকে আটকে রাখা হয়। এই ঘটনার কারণ যখন জিজ্ঞাসা করা হয়, তখন তার ফুপা ফুপু সবাইকে বলেন বেশ কিছুদিন ধরে তাদের সন্তান রাতের বেলা জেগে ওঠে এবং বলে যে চা বাগানের মধ্যে থেকে কে যেন তাকে ডাকছে, এবং তাকে কোনোভাবে আটকে রাখা যায় না। কখনো কখনো চা বাগানের মধ্যেই চলে যায়, তাকে ধরে নিয়ে আসতে হয়। রাতের বেলা খুব চিৎকার চেঁচামেচি করে। কেন এমন ঘটনা ঘটছে তারা বুঝতে পারছেন না। যদিও এই ঘটনার সমাধান হয়েছিল একজন আলেমের ঝাড়ফুঁকে, এই সমস্যা থেকে তারা নিষ্কৃতি পেয়েছিলেন। এই ঘটনা শোনার পর এবং কয়েকদিন আগে রাতের বেলা একটি ভয়ঙ্কর ঘটনা অবলোকন করার পর ওনারা বেশ ভয় পেয়ে যান এবং সিদ্ধান্ত নেন যে এই ট্রিপটা ক্যান্সেল, এবং ট্রিপটা ক্যান্সেল করে তারা আবার ঢাকায় ফিরে আসেন। যেহেতু রোমানা আপু পরীক্ষা দিয়েছেন, তার হাতে প্রায় 3 থেকে 4 মাস সময় ছিল পরীক্ষার রেজাল্ট বের হওয়ার। তাদের আরেকজন নিকট আত্মীয়, তিনি পরিবার সহ
আবার চা বাগানে ঘুরতে যাওয়ার জন্য একটি ট্যুরের পরিকল্পনা করেন। এবং এখানে বলে রাখা ভালো, রোমানা আপুর 2 জন ফুপু রয়েছে এবং এই 2 ফুপুর হাজবেন্ডই শ্রীমঙ্গলের 2টো চা বাগানের ম্যানেজার ছিলেন। ফার্স্ট যে ঘটনাটা আমি বললাম, তার ওই ফুপুর হাজবেন্ড ছিলেন ফয়জাবাদ চা বাগানের ম্যানেজার, এবং এখন যে ফুপুর কথা বলবো তার হাজবেন্ড ছিলেন শমশেরনগরের একটি চা বাগানের ম্যানেজার। প্রথম ঘটনার কারণে ওই আত্মীয় এবং রোমানা আপু তারা শমশেরনগরের বা ফয়জাবাদের ওই ফুপুর বাসায় যেতে আগ্রহী ছিলেন না, যেহেতু সেখানে প্যারানরমাল বিষয়গুলো ঘটছিল এবং ভয় পেয়েছিলেন। এই জন্য এই ট্যুরের সিদ্ধান্ত হয় যে তারা অন্য ফুপুর বাড়িতে বেড়াতে যাবেন। যথারীতি যে পরিকল্পনা সেই কাজ, তারা রওনা দিলেন। তাদের নিজস্ব গাড়িতে ঢাকা থেকে রওনা দেন। এই বাংলোটির নাম আমি বলবো, এটি একটি বিদেশি কোম্পানির একটি চা বাগান ছিল শমশেরনগরের। এই বাংলোর নাম রয়েছে ডবল চেরা বাংলো। ওই সময়ে পুরো শমশেরনগরে দোতলা বিশিষ্ট একটি মাত্রই বাংলো ছিল, সেটা হচ্ছে ডাবল চেরা বাংলো। এই ডাবল চেরা বাংলোতেই ওনার ফুপু এবং ফুপা থাকতেন। তাদের গাড়িটা শ্রীমঙ্গলে যেতে যেতে বেশ রাত হয়ে যায়, রাত 11টা বেজে যায়। বাংলোটা টিলার উপরে। গাড়ি যখন টিলার উপরে উঠছিল তখন রোমানা আপু হঠাৎ খেয়াল করেন যে গাড়ির ব্রেকের উপরে তার ফুপা, আরেকজন ফুপা আর কি, চাপ দিয়ে ধরে রেখেছেন, কারণ গাড়িটা চালাচ্ছিলেন তার ফুপা। কিন্তু গাড়িটা অটোমেটিক্যালি ব্রেকে চাপ দেওয়ার পরেও বাংলোর উপরে উঠে চলছে, অথচ কোনোভাবেই এই গাড়িটি উপরে ওঠার কথা নয়। রোমানা আপু তখন টুকটাক ড্রাইভিং শিখছিলেন, যার কারণে কখন গাড়ি থামবে কখন চলবে এই বিষয়ে তার একদম একটা সাধারণ ধারণা ছিল। তিনি খেয়াল করছিলেন তার ফুপা গাড়ি চালাচ্ছেন, কিন্তু তার চোখ দুটো বড় বড় হয়ে আছে, জাস্ট হাত দুটো শুধু স্টিয়ারিং এর উপরে রাখা এবং পা ব্রেকের উপরে রাখা, চাপ দিয়ে ধরে রাখা। তিনি কোনো কথা বলছিলেন না, মনে হচ্ছে যে উনি এমন ভাবে হতভম্ব হয়েছেন তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। এদিকে রোমানা আপু চিৎকার করবেন কিনা বুঝতে পারছেন না, কারণ গাড়ি কিভাবে চলছে, গাড়ি কোনোভাবেই এভাবে উপরে ওঠার কথা নয়। মনে হচ্ছে কে বা কারা পেছন থেকে প্রচন্ড গতিতে ধাক্কা দিয়ে গাড়িটাকে টিলার উপরে নিয়ে যাচ্ছে। তারা ধারণা করেছিলেন টিলার উপরে গিয়ে হয়তোবা গাড়িটা টিলার অপর পাশে ছিটকে পড়ে যাবে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো টিলার উপরে উঠেই গাড়িটা থেমে যায়। তখন তারা হাফ ছেড়ে বাঁচেন, কিন্তু গাড়ির মধ্যে থাকা কোনো ব্যক্তিকে, রোমানা আপু এবং তার ফুপা যিনি গাড়ি চালাচ্ছিলেন, তারা কোনো কিছু বলেন নাই, হয়তো বললে তারা আরো ভয় পেয়ে যাবেন। যাই হোক, তারা নামার পরে বাংলোতে যান। যাওয়ার পরে বাংলোতে থাকা রোমানা আপুর ফুপা ফুপুকে এই গাড়ির ঘটনাটা খুলে বলেন। তখন তারা এই ঘটনাটা শুনে খুব বেশি অবাক হলেন না, এবং তাদের অবাক না হওয়া দেখে রোমানা আপু এবং তার আত্মীয় স্বজন তারা সেখানে গিয়েছিলেন, তারাই অবাক হন। কি ব্যাপার, এরকম একটা ঘটনা ঘটলো, ওনারা অবাক কেন হলেন না? জাস্ট এতটুকুই বললেন, ও তোমাদের সাথেও শুরু হয়েছে। তো ওনার কথার আসলে আগা মাথা ওনারা ওইভাবে কিছু বুঝতে পারেন নাই। পরের দিন ওনারা আশেপাশে ঘোরাঘুরি করে ক্লান্ত, রাতের বেলা ওনারা চলে এসেছেন। ওই রাত্রেও তেমন কোনো সমস্যা তারা ফেস করেননি। পরের দিন অদ্ভুত একটি ঘটনা ঘটে। পরের দিন ঘোরাঘুরি করে ওনারা মোটামুটি বিকালের মধ্যেই বাংলোতে ফিরে আসেন। বাংলোতে 3 জন স্টাফ ছিল। একজন ছিল চৌকিদার, আর একজন ছিল বাবুর্চি, আর একজন ছিল বেয়ারা বলে তাকে। এরা সাধারণত রোস্টার ডিউটি করে। চৌকিদার যিনি একদিন রাত্রে ডিউটি করেন, পরের দিন উনি রাত্রে নাইট ডিউটি করেন না, আরেকজন করেন। ওই 3 জনের মধ্যে আরেকজন করেন। এইভাবে রোস্টার ডিউটি করে রাত্রে ডিউটি দেওয়া হয়। ওই দিন যার রোস্টার ডিউটি ছিল
তাকে নিয়ে একটি ঘটনা ঘটে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, রোমানা আপুর ফুপু উনি শরীরে একটি তাবিজ পরতেন। যেহেতু বাংলাতে বিভিন্ন ধরনের সমস্যা হতো, এই জন্যই উনি তাবিজ ব্যবহার করতেন। একদিন ঠিক সন্ধ্যার পর উনি কিচেনের দিকে যান। এক্ষেত্রে বলে রাখা ভালো, বাংলোর মধ্যে কিচেন ছিল না, কিচেনটা ছিল বাংলোর কম্পাউন্ডের মধ্যেই, বাট বাংলোর বাইরে। সিমেন্টের এক ধরনের চুলা ছিল সেখানে, বেশ মাটি থেকে উঁচু, সেখানে রান্না হতো। উনি চিন্তা করলেন যে যেহেতু গেস্ট আসছে, দেখি মানে পাহারাদাররা আসছে কিনা, ওদেরকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া যায় কিনা, এই চিন্তা করে উনি কিচেনের দিকে আগাতে থাকেন। হঠাৎ করে রোমানাপুর ফুপু উনি কাঁধে খুব ঠান্ডা নিঃশ্বাস ফিল করেন, মনে হচ্ছে খুব ভারী এবং ঠান্ডা নিঃশ্বাস ওনার কাঁধের উপর পড়ছে। উনি থমকে যান যে কি ব্যাপার, এমনটা কেন হচ্ছে। হঠাৎ করে তার কানের কাছে একটি পরিচিত কণ্ঠ বলে ওঠে, তাবিজটা দে। এটা শোনার সাথে সাথে উনি মারাত্মক ভয় পেয়ে যান এবং ওনার গলার সাথে তাবিজটা ছিল, সুতা দিয়ে বাঁধা ছিল। উনি ডান হাত দিয়ে এক টানে তাবিজটা ছিঁড়ে ফেলেন এবং ছিঁড়ে ফেলেই সাথে সাথে ওনার শরীরের আঁচলে গিট দিয়ে বেঁধে ফেলেন এবং বেঁধে ফেলার সাথে সাথে উনি জোরে একটি দৌড় দিয়ে বাংলোর ভিতরে চলে আসেন। এসেই উনি সেন্সলেস হয়ে পড়ে যান। সবাই তাকে পানি ছিটা দিয়ে জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরানোর পর জ্ঞান ফিরেই উনি বলে, এই আমার তাবিজটা কোথায়? আমি তো এটা আমি শাড়ির আঁচলের সাথে গিট দিয়ে রেখেছিলাম। সবাই দেখে এবং রোমানা আপু দেখেন যে তার ফুপুর সেই শাড়ির আঁচলে গিট রয়েছে, কিন্তু গিটটি খোলার পরে দেখা যায় সেখানে তাবিজটি নেই। তখন বলা হয় যে আমাকে চৌকিদার ডাক দিয়েছিল। অদ্ভুত ব্যাপার হলো, চৌকিদার তখনও ডিউটিতে আসেই নাই। সাধারণত সন্ধ্যার পরেই ডিউটিতে চলে আসে। ওই দিন কোনো কারণে তার পরিবারের সদস্য অসুস্থ ছিল, এই কারণে তখনও চৌকিদার ডিউটিতেই আসেনি। কিন্তু অন্য দুজন বেয়ারা ছিলেন এবং বাবুর্চি ছিলেন, তারা চলে এসেছিলেন। তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলে, না তো চৌকিদার আসেনি, আপনি ভুল দেখেছেন, আমরা তো চৌকিদারকে দেখিনি। এই ঘটনা যেদিন ঘটে সেই রাত্রেই রোমানা আপু অদ্ভুত একটি ব্যাপার লক্ষ্য করেন। রাত তখন 2টো কি 2:30। হঠাৎ দোতলাতে, যেহেতু বাংলোটা দোতলা ছিল, ডবল চেয়ার বাংলো দোতলা, আমি শুরুতেই বলেছি, মনে হচ্ছে আসবাবপত্র কেউ টানা হেঁচড়া করে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাচ্ছে। উনি চিন্তা করলেন যে এত রাত্রে কে হতে পারে। ওনার আগ্রহ সৃষ্টি হয়, কিন্তু তারপরেও উনি বের হননি। সকালে ওনার ফুপুকে জিজ্ঞাসা করেন যে রাত্রে যে আমি আসবাবপত্র টানা হেঁচড়ার শব্দ শুনলাম, এটা কি, আপনারা কি কেউ সরিয়েছিলেন? তখন তার ফুপু বলে, ও তুমিও শুনেছ? তখন রোমানা আপু বলে যে আপনার এই বাংলোতে আসলে কি ঘটে আমাকে একটু বলবেন? তখন তার ফুপু বলে, তিনি প্রথম দিন যখন এই বাংলোতে এসেছিলেন সেদিন রাত্রে উনি দেখেছিলেন যে এখানকার আসবাবপত্রগুলো একা একাই এক জায়গা থেকে আরেক জায়গা চলে যায় এবং উনি প্রচন্ড ভয় পেয়ে সেন্সলেস হয়ে গিয়েছিলেন, যার কারণে উনি তাবিজ ব্যবহার করেন যাতে করে ভয় না পান এবং কেউ কোনো ওনার ক্ষতি করতে না পারে। আর ছোটখাটো ব্যাপার এই বাংলো এবং এই টিলার আশেপাশে হর হামেশাই ঘটে। সকালে এই ধরনের কথা শোনার পর ওনারা আবারও সিলেটের এই ট্যুরটা ক্যান্সেল করে চলে আসেন। প্রিয় লিসেনার্স, রোমানা আপুকে ইতিমধ্যে আপনারা দেখেছেন। এই দুটো ঘটনা একদম জলজান্ত প্রত্যক্ষদর্শী উনি। আমি আশা করব উনি আমাদেরকে আরো অনেক সুন্দর সুন্দর ঘটনা দেবেন। আশা করি লিসেনার্স, রোমানা আপুর এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি রাফায়েত বলছিলাম ভারতের সিমলা থেকে, হিমাচল প্রদেশ সিমলা। আমি আসলে বাংলাদেশি, রংপুরে আমার বাসা।
তো পড়াশোনার জন্য সিমলায় থাকা হয় আর কি। তো ঘটনাটা আসলে ভয়ের নাকি মানে একটু অদ্ভুতের টাইপ, আসলে ভয়ের কিনা বলতে পারছি না, যদি ভালো লাগে শেয়ার করবেন। তো আমি এখানে সিমলা হচ্ছে সবাই জানে পাহাড়ি এলাকা, পুরোপুরি জঙ্গল টাইপের এলাকা আর কি। আর এখানে বাড়ি ঘরগুলো খুব দূরে দূরে অবস্থিত, খুব দূরে, একটা থেকে আরেকটা বাসা মোটামুটি কিছুটা দূরে আর কি। মিনিমাম আধা কিলোমিটার 1 কিলোমিটার পর পর একটা থেকে আরেকটা বাড়ি, মোটামুটি গ্রাম এরিয়া। আর আমাদের ভার্সিটিটা যেখানে, এটা মোটামুটি গ্রামেই করা, অনেক মানে গ্রামের দিকে। তো আমি ভার্সিটি কাছাকাছি হওয়ার কারণে ভার্সিটির আশেপাশেই বাসা নেওয়ার সুবিধাজনক মনে করি। তো এর কারণে ভার্সিটির নিচে আমি বাসা নিই, পাহাড়ি এলাকা। ভার্সিটিটা পাহাড়ের একটু মাঝামাঝি দিকে, আর আমি আমার বাসা একটু নিচের দিকে, পাহাড়ের নিচের দিকে। তো এখানে বলে রাখা ভালো, আমার বাসা থেকে ভার্সিটি যাওয়ার জন্য উপায় একটাই, রাস্তা হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আর বাইকে যাওয়া যায়, বাইক চালার মতো রাস্তা আছে, ছোট পাহাড়ের খাদ দিয়ে বেয়ে, কিন্তু গাড়ি ঘোড়া চলে না, গাড়ি টাড়ি চলে না আর কি। তো আমার বাসা থেকে ভার্সিটি যাওয়ার মাঝে একটা ঝর্ণা পড়ে। এই ঝর্ণাটা হচ্ছে মানে এলাকাবাসীর মুখে শোনা যে হন্টেড নাকি, এই ঝর্ণাটা নাকি রাতের বেলা কেউ যাওয়া আসা করে না, রাতের বেলা ভয় টয় পায়। আমি ইতিপূর্বে অনেকবার গেছি, অনেকবার আসছি, মানে রাত 1-2টার সময় একাই গেছি। আমি বরাবরই ভাই সাহসী, আমি এগুলা ভূত বিশ্বাস করি না বললে ভুল হবে, বিশ্বাস করি, কিন্তু আমি আসলে মানে ফেস করি নাই কখনো, যার কারণে আমার সেরকম ভয়টা লাগে না। আমি ফেস করতে চাই, খুবই ইন্টারেস্ট আমি এই বিষয়ে যে আমি ভূত ফেস করবো। এই কারণে রাতের বেলা যখন আমি আসি ভার্সিটি থেকে, যখন আসতাম, আমি ইচ্ছা করে লাইট মারি এদিক ওদিক দেখতাম, গাছের দিকে তাকাইতাম যে দেখি কিছু দেখতে পারি কিনা। তো যাই হোক, কি নেই কখনো। তো আমি হঠাৎ বাসার মধ্যে একটা জিনিস খেয়াল করলাম, আমি যখন বাসায় থাকতাম প্রত্যেক বৃহস্পতিবার রাতে, মানে রাতে না, সন্ধ্যার দিকে, সন্ধ্যা 7টা থেকে 7:30টার সময় একটা মানে স্মেল পাইতাম আমি, যে একটা হচ্ছে স্মেল আসতেছে, বাইরে থেকে একটা স্মেল আসলো। স্মেলটা ধীরে 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 আসতেছে, আমি ফিল করতেছি, ধীরে ধীরে দূর থেকে কাছে আসতেছে, কাছে থেকে একদম আরো কাছে আসতেছে, আমার ফেসের সামনে চলে আসতেছে, আস্তে আস্তে কিছুক্ষণ আমার ঘরে থাকতেছে। আমার রুমের মধ্যে 2টো বেড, তো পাশের বেডে বসলে একটা মানুষ যখন বসে, কোন একটা স্মেলওয়ালা মানুষ বা কেউ যদি আসে বসে, দূরত্বটা কিন্তু নাক থেকে বোঝা যায়, মানে কতটুকু দূরত্ব যখন স্মেলটা আসতেছে। আবার লোকটা মানে স্মেলটা যখন কাছে আসে, আমি বুঝতেছি যে স্মেলটা তীব্র হচ্ছে। তো এরকম আর কি। তো প্রথম একদিন মানে স্মেলটা আসলে কিরকম, অনেকটা মুজার স্মেল যেরকম হয়, সক্সের স্মেল সেরকম, কিন্তু পুরো মানে অনেক আঝালো টাইপের একটা পুরো স্মেল, এত দুর্গন্ধ, মানে এটা আসলে সহনীয় না, মানে কিরকম যেন একটা বিরক্তিকর টাইপের, কিরকম এখন আসলে বলে বোঝানো তো সম্ভব না। তো আমি নর্মালি আমার মতো রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি, অ্যাসাইনমেন্ট থাকলে অ্যাসাইনমেন্ট করি। সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে দেখা গেল আমি বসে আছি, বা অ্যাসাইনমেন্ট কি দিছে ওগুলো দেখতেছি, বা কোনো মানে প্রেজেন্টেশন আছে কিনা বা এরকম কিছু আছে কিনা, নর্মালি ওই সময়টা ঘাটাঘাটি করি, বা করি কি রাতের খাবারটা রান্না করে নেই, রান্নার জন্য কাটাকাটি করি। তো সবার প্রথম আমার বিষয়টা একদিন আমি মার্ক করি যে কি ব্যাপার আছে, স্মেল আসতেছে, একটা দুর্গন্ধ আসতেছে। পরে আমি চিন্তা করলাম যে না, বুঝতে তো আমার শখ, যে আমি কালকে ধুয়ে দিলাম, আমার এখান থেকে তো আসার কথা না, আমি খুঁজলাম কিছুক্ষণ আমার রুমের কিসের থেকে আসতে পারে। তো দেখলাম যে না, কিছু থেকে স্মেলটা না। পরে আমি জিনিসটাকে ওভারলুক করে আমি আমার মতো কাজে লেগে পড়ি, কিন্তু মানে একটা বিরক্তিকর একটা স্মেল, মানে থাকা যাচ্ছিল না রুমের মধ্যে এরকম। তো আমি কিছুক্ষণ পরে বাইরে চলে আসলাম, বাইরে এসে 5-7 মিনিট হাঁটাহাঁটি করলাম। আমার বাসার সামনে একটা উঠানের মতো, মানে পাহাড়েরই একটা প্লেন, হালকা একটু প্লেন জায়গার মতো আছে। তো আমি দেখলাম যে আসলে মানে সহ্য করার মতো না, বাইরে গিয়ে কিছুক্ষণ বাতাস টাতাস খাই। বাইরে আসলাম, রুমে গেলাম, দেখলাম যে না, রুমের মধ্যে পুরো ওকে, যেরকম রুম ছিল ওরকম আছে, কোনো স্মেল নাই, কিচ্ছু নাই। তো আবার নেক্সট বৃহস্পতিবারের দিন, মানে এটা যে বৃহস্পতিবার হচ্ছে এটা আমি মার্ক করতেছি না, তো নেক্সট বৃহস্পতিবারের দিন আবার এরকম আবার স্মেলটা সন্ধ্যা 7টা-7:30টার দিকে, মাগরিবের আজানের পর পরে এরকম স্মেলটা আসতেছে। তো এখন আমি চিন্তা করলাম কি ব্যাপারে, এই স্মেলটা আবার কই থেকে আসলো। আবার আমি ওভারলুক করে আমার মতো আমার কাজ চালাই গেলাম। তো ধীরে ধীরে আমি বুঝতেছি, মানে আমি বিছানার মধ্যে শুয়ে আছি, আমি দেখতেছি স্মেলটা দূর থেকে আসতেছে, আসতেছে, হালকা হালকা হালকা, ধীরে 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 পুরো একটা স্মেল আসলো, মানে পুরো একটা মানে দুর্গন্ধ।
আমি ওভারলুক করে গেলাম। তারপরে আবার তৃতীয় দিন, আবার থার্ড দিন, আবার বৃহস্পতিবার রাতে এরকম হচ্ছে। তখন আমি জিনিসটা মার্ক করলাম, আচ্ছা এটা তো বৃহস্পতিবারের রাতেই হচ্ছে। এরকম করে করে বৃহস্পতিবার রাতেই আমি একটা সময় এমন হয়ে গেল যে আমি ওয়েট করতাম যে 7টা বা মানে ধীরে ধীরে তো টাইম আগে আসতো, 6:30 বা এরকম 6:45টার দিকে স্মেলটা আসতো। আজান মানে আজান তো এখানে দেয় না, মানে ফোনের মধ্যে আমি একটা ওই যে মানে ইয়া করে রাখছি আজান দেয় ফোনে, কারণ এখানে তো মসজিদ নাই, যার কারণে ফোনের মধ্যে মুসলিম প্রো নামে একটা অ্যাপস আছে, সেই অ্যাপস এর মাধ্যমে আজান নামাজের সময়সূচিগুলো দেখে নিতাম আমরা এখানে। তো আজান দিল, নামাজ কালাম পরে পরে আবার দেখছি সেই বাজে একটা স্মেল আসতেছে। আমি এমন করতে করতে একটা মানে আমি ইয়া করে রাখতাম যে প্রত্যেক বৃহস্পতিবারে আসতেছে, আমি ওয়েট করে থাকতাম যে এই যে আসবে স্মেলটা। তারপর আমি ধীরে ধীরে জিনিসটা এমন ফিল করলাম যে দূরে থেকে আসতেছে 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 আসতেছে, ধীরে 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 পুরো একটা স্মেল হয়ে যায়। আবার কিছুক্ষণ থাকে, আমার আশেপাশে ঘোরাঘুরি করে স্মেলটা। মানে আমি আসলে কিছু দেখতেছি না, কোনো বাতাস বা কিছু এরকম যে দেখবো এরকম কিছু না, কিচ্ছু না, আমি কিছু দেখতেছি না। জাস্ট আমি মানে ফিল করতে পারতেছি যে স্মেলটা আমার ডানা যাচ্ছে, বামে যাচ্ছে, আমার সামনে আসতেছে, কিছুক্ষণ ওখানে আছে, তারপরে ধীরে 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 চলে যাচ্ছে স্মেলটা। তো আমি কি করলাম, আমি হচ্ছে পরের বৃহস্পতিবারে আমি আগরবাতি জ্বালাইলাম যে দেখি কি হয়। আগরবাতি জ্বালাইলাম, তো আগরবাতি জ্বালানোর পরে দেখলাম যে না, স্মেলটা আর আসলো না, পরের বৃহস্পতিবার আসলো না। পরের বৃহস্পতিবার ইচ্ছা করে আমি আগরবাতি জ্বালালাম না, যে না দেখি। আজব একটা ব্যাপার, পরের বৃহস্পতিবার আবার আমি স্মেলটা পাচ্ছি। তার সাথে আমি আগরবাতি জ্বালাইলাম, ধূপকাঠি বা আগরবাতি যেটাই বলেন, তো স্মেলটা চলে গেল। তারপরে বৃহস্পতিবার আমি করছি কি, আয়াতুল কুরসি পড়লাম যে দেখি এটা যদি খারাপ কিছু হয়, আয়াতুল কুরসি যদি আমি পড়ি তাহলে এটা আসবে না। পরের বৃহস্পতিবার আমি মার্ক করলাম যে না, জিনিসটা আসলো না। তো আমি জিনিসটা যেহেতু ফিল করতে পারছি যেটা আসতেছে 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 চলে যাচ্ছে, বললাম কি রুমের মধ্যে পর্দা লাগাইলাম একটা, আমি দেখি যে এটা কি আসলে বাতাস আসতেছে নাকি কি আসতেছে। তো পর্দা লাগানোর পর আমি দেখলাম না, কোনো বাতাস না, কোনো কিছু না, স্মেলটা আসতেছে 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 আমার কাছ থেকে দুর্গন্ধটা চলে যাচ্ছে। আমি চিন্তা করলাম যে না, দেখি আমি ফলো করি, স্মেলটাকে ফলো করি, সেটা কোথায় পর্যন্ত যায়। তো আমি সন্ধ্যার সময়, পুরো অন্ধকার, সিমলা তো পুরো পাহাড়ি এলাকা, এখানে কোনো রোড লাইটও নাই, মানে গ্রাম সাইডে আমার ভার্সিটিটা, তো রোড লাইটও নাই কোনো। তারপরে হচ্ছে আপনার পুরো অন্ধকার, রাস্তাগুলো মানে পাহাড় কাটে কাটে রাস্তা বানানো, পুরো অন্ধকার। তো আমি ভাবলাম যে দেখি, পুরো স্মেলটা কোনটা গেল আমি আসলে বুঝলাম না। তো তারপরে আমি ফলো করতে গিয়ে মানে আমি মিস গাইড হয়ে গেলাম, আমি ফলো করতে পারলাম না। তারপরে বৃহস্পতিবার আমি আবার স্মেলটা যখন পাইলাম, আমি স্মেলটার পিছনে পিছনে যাওয়া শুরু করলাম। যখন একটু জোরে হাঁটলাম দেখলাম স্মেলটা পুরো হইতেছে, স্মেলটা আমার একদম খুবই কাছে আছে। আমি যখন স্লো হয়ে যাচ্ছি দেখছি ধীরে ধীরে স্মেলটা কমে যাচ্ছে, স্মেলটা ধীরে ধীরে কম হয়ে যাইতেছে, মানে কমে যাচ্ছে, আমি গন্ধটা আর পাচ্ছি না। আবার একটু দৌড় মারি যখন মানে ওই রোড দিয়া, হ্যাঁ তীব্র হচ্ছে। তো তখন আমি ওই তীব্র স্মেল নেওয়া অবস্থা আমি হাঁটা শুরু করলাম। তো একসময় দেখলাম স্মেলটা ধীরে ধীরে, আমি তো সোজা হাঁটতেছিলাম, স্মেলটা ডানে গেছে, আমি আসলে বুঝতে পারিনি। সোজা যাইতে যাইতে দেখলাম স্মেলটা আর পাচ্ছি না। তারপর যখন ডানে মুখ করে কিছুক্ষণ ভাবলাম যে ডানে গিয়ে দেখি, তো দেখলাম হ্যাঁ ধীরে ধীরে একটু তীব্র হচ্ছে, আবার একটু তীব্র হচ্ছে। আমি আরো একটু করে হাঁটলাম, দেখলাম হ্যাঁ আরো তীব্র হচ্ছে স্মেলটা। তো আমার আর এই স্মেলটাকে ফলো করতে করতে আমার আর এই হুঁশ নাই যে আমি ধীরে ধীরে ঝর্ণার দিকে চলে যাচ্ছি। ঝর্ণাটা আসলে হান্ড্রেড, আমি আসলে কখনো কিছু দেখি নাই। তো ঝর্ণাটার দিকে যাচ্ছি, তো ঝর্ণার দিকে যাইতেছি স্মেলটাও যাচ্ছে। তারপরে হঠাৎ করে যখন ঝর্ণার মানে মোটামুটি আমার এমন থেকে দেখা যাচ্ছে 30-40 মিটার দূর হবে, তখন আমি ফিল করলাম না, মানে আমার তখন একটা হুঁশ ফিরে আসলো যে না, আমি যাবো না, ঝর্ণার দিকে যাবো না, এটা হয়তো বা খারাপ কিছু হবে, আমাকে খারাপ কিছু অ্যাট্রাক্ট করতেছে বা আমাকে আকর্ষণ করতেছে, যাতে আমি যাই, আমার কোনো বিপদ হইতে পারে। তারপর আবার ভাবলাম যে আরে কিসের বিপদ, তাই গিয়েই দেখি মানে কি হয়, যা হবে হবে, দেখা যাবে। আর আমার খুবই ইন্টারেস্ট ছিল ভূত দেখার বা এরকম ভূততে মানে পিছু করার বা ভয় পাবো একটা কিছু একটা দেখবো, আমি এক্সপেক্ট করে গেছিলাম। তো এরকম কিছু হলো না। আমি দেখলাম কি একটা ওখানে ঝর্ণার ওখানে একটা বড় পাথর আছে, পাথরের ওখানে একটা মহিলা বসে আছে। মহিলাটা মানে হঠাৎ করে আমার নজর গেল, স্মেলটার উপর আমার মানে ইয়াটা চলে গেল আর কি। আমি যে কনসেন্ট্রেট করছিলাম স্মেলে, সেই স্মেলটার উপর কনসেন্ট্রেট নাই আমার, ওইখানে এসে আমার ঘোরটা কাটে গেল যে আমি স্মেলটা পিছনে পিছনে এত দূর চলে আসছি।
তো তারপরে আমি পাথরের উপর দেখলাম যে একটা মহিলা বসে আছে, মানে উল্টা মুখ হয়ে। এখন আমার মানে এই সময় বাজে প্রায় 7:30 বা এরকম, সন্ধ্যা ঠিক আছে, কিন্তু মানে খুব অন্ধকার আর আশেপাশে কোনো বাড়িঘর নাই, যার কারণে মানে আপনি সন্ধ্যা 7:30 সময় অন্ধকার হওয়ার পরেও যদি ওই জায়গাটায় যান, আপনি আসলে বুঝবেন না যে এই জায়গাটা আসলে মানে কেবল সন্ধ্যা হলো বা কেবল রাত হলো, 8টা বাজে নিয়ে এতটা পরিমাণ ঘুটঘুটে অন্ধকার। তো মহিলাটাকে এই অন্ধকারের মধ্যে আমি স্পষ্ট দেখতেছি পিছন পাট হয়ে বসে আছে, সাদা ধবধবা একটা মানে মেক্সি টাইপের বা টাইপের বা তো না, মানে মহিলা যেগুলো পরে মেক্সি বলে বা এক এক এলাকায় এক এক কিছু বলে। তো ওটা পরা, চুলগুলো প্রায় কোমর পর্যন্ত লম্বা। এখন আমি চিন্তা করলাম যে এত রাতে তো এখানে, তো মানে এই সময় তো এখানে কেউ থাকার কথা না, যেখানে সূর্য ডোবার পর থেকে ওই জায়গায় দিয়ে কেউ যাওয়া আসা করে না বা ওই জায়গায় কেউ হাঁটাহাঁটি করে না, তো এই সময় তো এখানে কেউ হওয়ার কথা না, এটা কি হইতে পারে। তো ভাবলাম সামনে আগাবো কিনা, ভেবে আমি সামনে আগাইলাম, যে যা হয় দেখা যাবে যে কি আছে আসলে কি এটা। তারপরে আমি সামনে আগাইলাম, আগাইতে আগাইতে আমি আয়াতুল কুরসি পড়লাম। তো আয়াতুল কুরসি পড়ার পরে আমি মানে হঠাৎ করে আমি মানে গাটা একটা কিরকম যেন ঝাড়া দিয়ে উঠলো, আর আমি দেখলাম সামনে কিছুই নাই, আর মানে কিছুই নেই, নর্মাল, সবকিছু নর্মাল, কিছুই নেই, ঝর্ণার পানি পড়ছে। আমি যখন ব্যাক আসবো, কেন জানি আমার মনে হচ্ছে আমাকে মানে কেউ ডাকছে, পিছন থেকে কেউ ডাক। তো আমি আর পিছনে ফিরে থাকাই নাই, আমি চলে আসছি। চলে আসার পরে বাসায় আসলাম। এখন পরের বৃহস্পতিবারে আবার সেই পুরো গন্ধ। এখন গন্ধটা আমি দেখছি যখন বাসায় রুমে আসছে, আমি করতে গিয়ে বের হয়ে আসছি, সাথে সাথে স্মেলটাও আমার সাথে বের হয়ে আসলো। আবার আমি রুমে গেলাম, আবার রুমে স্মেল, আবার বের হয়ে আসলাম, আবার বাইরেও স্মেল, মানে আমার সাথে সাথেই থাকতেছে। কোনোভাবেই সে মানে ওই স্মেলটা আমার কাছ থেকে দূরে সরতেই না। এরকম করে করে রাত 10টা 11টা বাজে গেল, আমি কোনো কাজ করতে পারছি না, কনসেন্ট্রেট করতে পারছি না আমার ওই স্টাডিতে। পরের দিন আমার এক্সাম ছিল, আমি আসলে কি করবো আমি বুঝতেছিলাম না। রাত 2-3টা পর্যন্ত এই স্মেল, আমি যেখানেই যাচ্ছি, বাথরুমে যাচ্ছি, বাথরুমে আসতেছে, ওয়াশরুমে মানে যেখানেই যাচ্ছি রান্না করতেছি, রান্নার সাথে সাথে মানে আমি শান্তি পাচ্ছিলাম না, একটা মনের মধ্যে কিরকম একটা অশান্তি আমার কাজ করতেছিল। তো তারপরে আমি চিন্তা করলাম কি, দেখি আজকে ফলো করি। এখন আমি ফলো কি করবো, আমাকে সে ফলো করতে, আমি এবার ডানে যাচ্ছি, সে ডানে যাচ্ছে, আমি বামে যাচ্ছে। তারপরে আমি আয়াতুল কুরসি পড়লাম। তো তারপরে আর আমি ওই স্মেলটা পাইলাম না। তারপর আমি রুমে গেলাম, সবকিছু নর্মাল। এরকম করে করে প্রায় মানে অনেকবার হয়েছে। তারপরে আমি করতাম কি, মানে বৃহস্পতিবার রাতেই আমি নামাজ কালাম পড়ে আয়াতুল কুরসি পড়ে ফুটু দিতাম, তারপর হচ্ছে আগরবাতি জ্বালাইতাম। তারপর থেকে আর কোনো মানে এরকম প্রবলেম হয় না। আর 1.5 দিন করি আমি আগরবাতি জ্বালাইতাম না বা দোয়া কালাম পড়তাম না, দিন করি এই স্মেলের প্রবলেমটা হইতো। আসলে এটা এখন আত্মা নাকি ভূত টুত নাকি আসলে কি, এটার আসলে কোনো উত্তর আমি খুঁজে পাইনি। তো মানে বিষয়টা আমার কাছে একটু অদ্ভুত লাগছে। কেউ যদি এই বিষয়ে জেনে থাকেন যে আসলে বিষয়টা কি, আমাকে বলবেন। আর আসলে আমি মানে নিজেও এর উত্তর খুঁজে পাই নাই। এরপর আমি আসলে বাসাটা চেঞ্জ করছি। তো এই ছিল আমার ঘটনা। রাসেল ভাই, এখন যে ঘটনাটা বলতেছি এটা আমার দাদির সাথে ঘটে যাওয়া ঘটনা। আমার দাদির নাম নূরজাহান বেগম। আর এটা ঘটনাটা খুবই মর্মান্তিক একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা রাসেল ভাই, যেটা আমি আমার বাবার মুখ থেকে শুনে সংগ্রহ করে আপনাকে শেয়ার করছি। খুবই মর্মাহত একটা ঘটনা। যাই হোক রাসেল ভাই, আমার আগের ঘটনাটা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এটা আমার দ্বিতীয় ঘটনা। তো রাসেল ভাই, এটা অনেক আগের ঘটনা। ঘটনাটা ঘটে 1952-53 সালের দিকে। তখন আমার বাবা ছোট, বাবা জন্মগ্রহণ করে। আমার বাবাদের 4 ভাই 3 বোন। পরবর্তীতে দাদা আবার বিয়ে করার কারণে আরো 2 বোন ওই ঘরের জন্মগ্রহণ করে। তো যাই হোক রাসেল ভাই, আমার ঘটনার মাধ্যমে আপনি বুঝতে পারবেন পরবর্তীতে তাদের ভাই বোনের বিষয়টা। তো আমার বাবা কলেজে ফার্স্ট ইয়ারে। তো ওই সময় হঠাৎ করে একদিন
সন্ধ্যাবেলা আব্বা দাদা তখন তারা হাট করত, হাটে হাটে যে মালামাল বিক্রি করত। আমাদের কাপড়ের বিজনেস ছিল, এখনো আছে, এটা আমাদের পৈতৃক বিজনেস। তো সেই আমলে তো গাড়ি ঘোড়া তেমন ছিল না, গরু গাড়ি বা ঘাড়ে করেই মালামাল নিয়ে অনেক পথ, 10-15 কিলো পথ হেঁটে যে হাট করে আবার ফিরে আসতে হয়তো রাসেল ভাই। তো এরকম একটা হাটের দিনে বাসায় কেউ নাই, দাদি আর ছোট ছোট বাচ্চারা। তো হঠাৎ করে দাদি মানে রান্না বান্না করে উঠোনের মধ্যে আসছে, আসার পরে হঠাৎ করে আর দাদিকে পাওয়া যায় না, পাওয়া যায় না, পাওয়া যায় না, পাওয়া যায় না, পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজির পর 2 দিন পরে বাড়ির পাশে একটা বাঁশের ঝাড় ছিল, সেই বাঁশের ঝাড়ে কয়েকজন মানুষ দেখতে পায়, তাকে বাসায় নিয়ে আসে। তো বাসায় নিয়ে আসার পর থেকে তার প্যারানর্মাল অ্যাক্টিভিটিস শুরু হয়ে যায়। সে কোনো কথা বলতে পারে না, সে এক প্রকারে গঙ্গাগঙ্গি করে, অনেক ছটফট করে, অনেক কষ্ট হচ্ছে এরকম বোঝা যায়। তো আব্বা তখন দোয়া কালাম পরে দাদিকে ফু দেয়, ফু দেওয়ার পরে আয়তাল কুরসি 100 বার পাঠ করে ফু দেয়। তারপরে একটু ঠান্ডা হইলে আব্বা কোরআন শরীফ বাইর করে দাদির বুকের উপরে নিয়ে পড়ে। যতক্ষণ কোরআন শরীফ পড়ে ততক্ষণ ভালো, কিন্তু রাত যত বেশি হইতে থাকে দাদির অবস্থা আরো খারাপ হইতে, দাদি কিছু বলতে পারে না, শুধু গঙ্গায়। তো আব্বা এই ইনসিডেন্টটা দেখার পরে অনেক কবিরাজের কাছে যায়। প্রায় আমাদের দিনাজপুরের উত্তরবঙ্গে যত ভালো কবিরাজ আছে, যত ভালো আলেম ওলামা আছে, সবাইকে উনি ঠকাইছে। তো একদিন একটা ভালো হুজুরকে আব্বা বাসায় আনে। তো ও হুজুর বাসায় এখনো ঢোকেই নাই রাসেল ভাই। দরজাতে পা দিয়ে যেই এক পা দিছে, দেওয়ার পরে সঙ্গে সঙ্গে পাটা ঘুরত নিয়ে নিছে। উনি আর ভেতরে যায় না, কয় না এখানে অনেক বড় সমস্যা আছে, এটা আমার দ্বারা হবে না। এনাকে বোবাগালি সাধন করে বান মারছে, যার কারণে আর এটা কোনোভাবেই পসিবল না, এটা সম্ভব না। আরেকটা বিষয় রাসেল ভাই, যখন পূজা হয়, এক কথায় কালী তো হিন্দু সম্প্রদায়ের, তো যখন পূজা হয়, যে কোনো পূজা, যেমন কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, এই পূজাগুলোর সময় আমার দাদিকে বাসায় রাখা যায় না। উনি এক প্রকারে মনে করেন যে এমন একটা অবস্থা হয়, উনি আন্দাজে নাচতে থাকে, নাচতে নাচতে কাপড় খুলে চলে যায়, বাসায় রাখা যায় না। ওই বের হতে হতে একদম পূজা মণ্ডপে যায় নাচানাচি শুরু করে। আমার আব্বা আবার কাপড় চোপড় নিয়ে যায়, নানিকে পড়ায়, আবার কোনো রকমে ধরে বাসায় নিয়ে আসে, আবার সেই রকম রিচুয়াল করে, দোয়া কালাম পরে, বুকের উপরে কোরআন শরীফ বের করে পড়ে। এইভাবে করে কিছুদিন দিন যাচ্ছে। তো এক পর্যায়ে এই ইনসিডেন্ট শুরু হয় রাসেল ভাই। আসলে আমার দাদিকে যে পান মারছে, ইনি খুবই একটা খারাপ মানুষ। আমাদের বাসার পাশেই ওনার বাসা। তো উনি এই কাজগুলো করতেন। আসলে উনি আমার দাদিকে পছন্দ করতেন। আমার দাদি অমায়িক সুন্দর একটা মানুষ ছিল, উনি ওনাকে পছন্দ করতেন, ওনার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ে হয়নি, যার কারণে উনি এইভাবে বানটা মারছে। তো একদিন কালী পূজার রাতে দাদা আব্বা সবাই হাটে গেছে। ওই দিন সন্ধ্যা থেকে দাদিকে আর ঠিক থাকতে পারে না। দাদি অনর্গল ভাবে নাচানাচি করতেছে, কাপড় চোপড় পুরোই উলঙ্গ। এই নাচানাচি করার পরে বের হয়ে চলে গেছে, নাই 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 নাই, ওনাকে পাওয়া যায় না। তারপরে আবার আব্বু ওনার চিকিৎসা করতে করতে এক প্রকার উনিও কিছু কিছু রিচুয়াল শিখে গেছিল, যার কারণে সেই রিচুয়াল গুলো করার পরে দাদিকে আবার সেই বাঁশের ঝাড়ে ফিরে পায়। তো এখান থেকে নিয়ে আসার পরে উলঙ্গ ছিল, সেখানে কাপড় দিয়ে পেঁচাই টেঁচাই নিয়ে আসার পরে দাদিকে একটু সুস্থ করে, ওই সেই রিচুয়াল গুলা করে। রিচুয়াল গুলো করার পরে দাদি একটু সুস্থ হয়। তখন দাদি বাবাকে বলে যে, বাবা তুই আমার ইজ্জত দেখছিস, তুই আমার বাপ, আমি দোয়া করে গেলাম, তুই আজীবন দুধ ভাতে খাবি, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না বাবা, তুই আমার যে খেদমত করছে আল্লাহ পাক তোকে কখনো ঠেকাবে না, তুই অবশ্যই জান্নাত পাবি বাবা। তো এইরকম কষ্ট ভোগ করতে করতে আমার দাদি এক প্রকারে মারা যায়। তারপরে জানতে পারা যায় যে আসলে
এই কাজটা কে করছে বা কেন করছে। তো রাসেল ভাই, আসলে ব্ল্যাক ম্যাজিক এমন একটা খারাপ জিনিস। এখন তো আমাদের বাংলাদেশে বা পৃথিবীতে মানুষকে মারতে অস্ত্রের প্রয়োজন হয় না, টেকনোলজিক্যাল ওয়েপন গুলো দিয়ে মানুষকে মারা হচ্ছে। যেমন ধরেন করোনা, সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, এরকম। তো আগের যুগে তো এরকম কিছু ছিল না। আগের যুগে এই জিনিসটাই খুবই প্রচলিত ছিল এবং খুব কাজে দিত, যার কারণে মানুষরা হিংসার বশে, অহংকারের বশে, কোনো কিছু পাওয়ার লোভে এই কাজগুলো করত। আসলে যারা এই ধরনের ব্ল্যাক ম্যাজিকের মধ্যে পড়ে তারাই এই কষ্টটা কেমন করে সাফার করে শুধু তারাই জানে রাসেল ভাই। তো আমার বাবা আসলে এই ব্যাপারটাতে খুবই মর্মাহত। আমার বাবা এক প্রকারে এই ঘটনাটা বলতে বলতে কেঁদেই বলছিল, আসলে হাজার হলেও মা যদি চোখের সামনে এভাবে তিলে তিলে মারা যায়, কে সহ্য করবে রাসেল ভাই। যাই হোক, ঘটনাটা যদি ভালো লাগে তাহলে লিসেনারদেরকে জানাবেন। আর একটা কথা বলি রাসেল ভাই, যে পক্ষ ব্ল্যাক ম্যাজিক করে আর যে পক্ষ ব্ল্যাক ম্যাজিকের অত্যাচার সহ্য করে, দুইজনেই ক্ষতিগ্রস্ত হয় রাসেল ভাই। যে আমার দাদিকে ব্ল্যাক ম্যাজিক করছিল, যেটাই বোবাকালী সাধন করে যে বানটা মারছিল, সে বেচারা যখন মারা যায়, সে প্রায় অনেক কষ্ট করে মারা গেছে। সে মরার আগে বেডে মনে করেন যে পায়খানা করে বেড থেকে উঠতে পারে না, অনেক একটা হিজিবিজি অবস্থা, অনেক অবহেলার মাধ্যমে সে মারা গেছে। তার মারা যাওয়ার সময় কবরে তেমন একটা মানুষও হয় নাই, জানাজাতে খুব কম মানুষ জানতো আগে থেকে যে উনি একজন খারাপ মানুষ। আর ওনার আমাদের বাড়ির পাশে দেওয়ালে বাসা, তো ওনারও কতগুলো রিচুয়ালের ঘটনা আছে, এগুলো আমার নিজের চোখে দেখা। রাসেল ভাই, এগুলো আমি যদি পারি আপনাকে শেয়ার করব। চলে যাব আমাদের নতুন অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ ইমাম হোসেন, জি। জগন্নাথ ইউনিভার্সিটিতে সোশ্যাল ওয়ার্কে পড়তেছি। আমি ঢাকা ওয়ারি থেকে আসছি। জি জি প্লিজ আপনার ঘটনা আচ্ছা, শুনুন। ঘটনাটা হচ্ছে কি 2011 সালে, জি। যখন আমি হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম দিচ্ছি নটরডেম কলেজে। আমি তখন স্টুডেন্ট ছিলাম। তো ফার্স্ট ইয়ার এক্সাম, ফাইনাল এক্সাম শেষ হবে, মানে একেবারে শেষ মুহূর্তে আমাদের ভ্যাকেশন শুরু হবে। প্রায় 1 মাস 5 দিনের একটা ভ্যাকেশন শুরু হওয়ার কথা ছিল। তো এর পরবর্তীতে আমার একটা ফ্রেন্ড, ও হচ্ছে গিয়ে আমার ক্লাসমেট ছিল, তো বলতেছে, বন্ধু ঢাকায় বসে আর কি করবি, এক কাজ কর, তুই আমার গ্রামের বাড়ি আমার সাথে চল, কয়েকদিন ঘুরে আসবি। আমি বললাম যে আসলে কখনো তো এভাবে ঢাকার বাইরে যাওয়া হয় নাই ফ্যামিলি ছাড়া, এক কাজ করে আমি হচ্ছে গিয়ে আমার ফ্যামিলিকে বলি, বাবা আব্বা আমাকে বলি। তখন হচ্ছে গিয়ে ও বলছে, আচ্ছা ঠিক আছে, তুই আমাকে জানাইস। আমি ততক্ষণে চলে গেলাম। তো বগুড়া চলে গেল, বগুড়া হচ্ছে হোম ডিস্ট্রিক্ট, বগুড়া চলে গেল। আমি হচ্ছে বাসায় কনভিন্স করার পর হচ্ছে গিয়ে রাজি করার পর হচ্ছে গিয়ে আমি ওকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে, বন্ধু ঠিক আছে, আমি অমুক দিন আসবো। তো ওকে বললো যে ঠিক আছে, ভালোই হয়, তুই আস। আর ওই দিন রাত্রেই, এরপর দিন রাত্রে একটা যাত্রাপালা আছে আমাদের এখানে বাজারে, দেখতে পারলি। ওকে ফাইন। তো যেদিন যাব তার আগের দিন, মানে আমার বিকালে যাওয়ার কথা ছিল, ওই দিন আর কি সকাল থেকে অনেকে হয়তো বা মনে আছে কিনা জানি না, 2011 সালে তখন প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল ঢাকা শহরে, এবং সব দিকেই ইলেকট্রিসিটি ছিল না। ইলেকট্রিসিটি না থাকার কারণে হচ্ছে আমার মোবাইলটা চার্জ দিতে পারি নাই, এবং একটা ডেড মোবাইল নিয়ে তো আর আমি এক জায়গায় যেতে পারি না, তার সাথে আমি আর যোগাযোগটাও করতে পারবো না। যার কারণে হচ্ছে আমি চিন্তা করতেছিলাম যে কি করব। পরবর্তীতে আমি আর আসলে যাওয়াই হয় নাই। তো এদিক থেকে আমার ফ্রেন্ড, ও গ্রামেই আমার ফ্রেন্ড হচ্ছে আমার যাওয়ার প্রস্তুতি, আমাকে রিসিভ করার প্রস্তুতি নিচ্ছে। ওর একটা ফ্রেন্ডকে বলে রাখছে, মানে আমার ফ্রেন্ডের নাম মাসুদ। ওর এক ফ্রেন্ডকে বলে রাখছে, সুমনকে, যে বন্ধু আমার ফ্রেন্ড আজকে রাত্রে আসবে, চলো আমরা দুজন হচ্ছে রাত্রে ওকে রিসিভ করে নিয়ে আসি, রাত 10টা বাজে আসবে। তো ওর ফ্রেন্ড বলে, ওকে ফাইন, ঠিক আছে। রাত 10টা যখন বাজে, তখন ওর ফ্রেন্ড সুমন আমার ফ্রেন্ডকে বাড়ি থেকে নেওয়ার পর হচ্ছে বলছে, বন্ধু চলো, তোমার ফ্রেন্ডের তো টাইম হয়ে গেছে আসার, এক কাজ করি আমরা, চলো বাজার দিয়ে আগাই। ও তো বাস স্ট্যান্ডে হয়তো আমাদের আগে চলে আসবে। তো আমার ফ্রেন্ড আর ওর ফ্রেন্ড দুজনে হচ্ছে হাঁটা শুরু করলো। এখন ওর ফ্রেন্ড বলতেছে, ঠিক আছে বন্ধু, এক কাজ করি, আমরা রাস্তা দিয়ে না গিয়ে আমরা হচ্ছে বিল দিয়ে যাই, কারণ হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের তো তাড়াতাড়ি যেতে হবে, কিন্তু আমরা তো রাস্তা দিয়ে গেলে আমাদের লেট হয়ে যেতে পারে। আর এখন তো আমরা রিক্সাও পাবো না গ্রামে, তো যেহেতু এখন রাত 10টা মানে অনেক টাইম। এর পরবর্তীতে ও বললো যে, আমার ফ্রেন্ড বললো যে, ওকে ফাইন, ঠিক আছে, চলো আমরা তাহলে এক কাজ করি, বিল দিয়ে হাঁটা শুরু করি। তো দুজন হাঁটতেছে এক পর্যায়ে হচ্ছে আমার ফ্রেন্ড তার ফ্রেন্ডকে সুমনকে বিভিন্ন কথা বলতেছে, বিভিন্ন টপিকস নিয়ে কথা বলতেছে, বাট ওর ফ্রেন্ড হচ্ছে কোনো কথার রেসপন্স করতেছে ভালোভাবে, কিন্তু কোনো কথার রেসপন্স করতেছে না। তো আমার ফ্রেন্ড অ্যাজ ইউজুয়াল ছেড়াই নিল, রিসিভ করলো।
তো হাঁটার এক পর্যায়ে মাঝখানে যখন চলে আসলো বিলের, তারা হচ্ছে গিয়ে দূর থেকে দেখতে পেলো একটা জলসা বসে আছে। জলসা বলতে হচ্ছে গিয়ে কেরোসিন দিয়ে কুপি জ্বালিয়ে কিছু মানুষ বৃত্তাকার সার্কেল হয়ে চারপাশে বসে আছে। তখন হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ডের যে ফ্রেন্ড সুমন, সে বলতেছে বন্ধু চলো আমরা দেখি এখানে কি হচ্ছে। তো আমার ফ্রেন্ড বললো যে দেখো আমার ফ্রেন্ডের টাইম হয়ে গেছে, মানে আমার কথা বলতেছে, ওর তো টাইম হয়ে গেছে আসার, আমাদের তো যাওয়া উচিত। তো কি হচ্ছে না দেখারই বিষয় বা না দেখাই বেটার। কারণ হচ্ছে অনেকে আছে যারা হচ্ছে তান্ত্রিক বা এসব ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করে, তারা রাতের এই সময়গুলোতে একেবারে খোলা ফিল্ডে বা হচ্ছে এইসব জায়গায় এসে তারা তাদের ধ্যান ধারণা গুলো কন্টিনিউ করে বা প্র্যাকটিস করে। তো আমার ফ্রেন্ডের ফ্রেন্ড বলতেছে না ঠিক আছে তবু আমরা একটু দেখি। তখন তারা হচ্ছে দূর থেকে দেখতেছে যে কিছু লোক বসে আছে এবং একজনকে মনে হচ্ছে তাদের অ্যাটিটিউডে যে সে লিডার, তার আশেপাশে গুলোকে মনে হচ্ছে তারা শিষ্য, সে তাদেরকে লিড দিচ্ছে এবং কিছু কথা বলতেছে যে ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে যখন পরবর্তীতে ঢাকায় এসে ঘটনাটা শেয়ার করে, সে আমাকে বলতেছে বন্ধু এই ল্যাঙ্গুয়েজ কেউ বুঝবে না বাংলাদেশের কোনো মানুষ, এটা আমি অন্তপক্ষে শিওর, মানে বাংলা ভাষার কাছাকাছি কোনো ল্যাঙ্গুয়েজ না। এক পর্যায়ে হচ্ছে কি তারা আরো ক্লোজ গিয়ে দেখতেছে যে হচ্ছে তারা কিছু মন্ত্র পড়তেছে। তো আমার ফ্রেন্ডের ফ্রেন্ড মানে সুমন বলতেছে বন্ধু চলো বসি কিছুক্ষণ দেখেই। আমার ফ্রেন্ড তখনও না করলো যে না বন্ধু দেখো ইমাম আসার টাইম হয়ে গেছে, ওকে তো আমি আনতে হবে রিসিভ করতে হবে। তো এসে বসে আছে, আর গ্রামের জায়গা একটা এলাকা, ও চিনে না জানে না এত রাত। তখন ওর ফ্রেন্ড বলতেছে না একটু দেখি না চলো, মানে আগ্রহটা বেশি দেখাচ্ছে সুমন ওর ফ্রেন্ড। তখন হচ্ছে কি হঠাৎ করে আমার ফ্রেন্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যখন ও নোটিস করলো যে মানে একজন লোক মানে শিষ্যদের মধ্যে একজন, সে হচ্ছে কি নিজের পায়ের আঙ্গুল নিজেই ছিঁড়ে পাশে রাখতেছে। মানে আপনি জিনিসটা কতটা উইয়ার্ড হইতে পারে ফেস করে সে বুঝে যে আমার সামনে একজন ব্যক্তি, সে হচ্ছে কি নিজের পায়ের আঙ্গুল বা হাতের আঙ্গুল মানে মটকে খুলতেছে, আমরা যেরকম মুরগির বা হাড্ডি খাই এ টাইপের কিছু। তখন হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড ওর ফ্রেন্ডকে নোটিস করলো বন্ধু দেখো জিনিসটা আমার কাছে ভালো মনে হচ্ছে না। তখন ও বলছে আর না দেখি আর কোনো ব্যাপার না, কি হয়েছে কোনো প্রবলেম তোমার কি হয়েছে। তখন হচ্ছে গিয়ে ধীরে ধীরে জিনিসটা বাড়তেছে, একজন দুজন করে প্রত্যেকটা শিষ্য এখন হচ্ছে গিয়ে সবাই নিজেদের হাতের আঙ্গুল ডান হাত দিয়ে বাম হাতের আঙ্গুল অথবা পায়ের আঙ্গুল খুলতেছে, মানে মটকে খুলে ফেলে পাশে রাখতেছে। তখন জিনিসটা আমার ফ্রেন্ড কিন্তু যথেষ্ট সাহসী, আমি কলেজ লাইফে ওকে এক বছর যতটুকু দেখলাম যথেষ্ট সাহসী, এইসব বিষয়ে খুব একটা বেশি হয় না, নার্ভাস হয়ে যায় না। বাট ও আমাকে যখন বললো যে বন্ধু আমি এই সময়টা এসে, তখন আর নিজেকে ঠিক রাখতে পারিনি। তখন আমার ফ্রেন্ডকে আমি ধরলাম, মানে মাসুদ তার ফ্রেন্ডকে ধরে টান দিয়ে বললো যে চলো এখানে থাকার দরকার নেই, চলো আমরা চলে যাই, আমার ফ্রেন্ডের আসা টাইম হয়ে গেছে। তখন যখন এই যে ওর ফ্রেন্ডকে ধরে আসতে নিবে, তখন হচ্ছে দেখতেছে যে ব্যক্তি লিডার টাইপের, আমি প্রথমে যার কথা বলছিলাম সে তার অ্যাটিটিউডে মনে হচ্ছে লিডার টাইপের, মানে সে লিড দিচ্ছে এই জলসার আগে, সে আবার নিজেই নিজের আঙ্গুল এবং হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুল ছিঁড়ে এবার সে পাশে রাখতেছে না, খাচ্ছে। তখন আমার ফ্রেন্ড মোটামুটি ভালোভাবে ভয় পেয়ে যায় এবং তাদের এই কর্মকাণ্ড গুলো দেখে আমার ফ্রেন্ড তার ফ্রেন্ডকে মানে সুমনকে বলে যে বন্ধু আমার মনে হয় না আর এখানে থাকার কোনো প্রয়োজন আছে, আর এরপরও কি তুমি বলবা জিনিসটা স্বাভাবিক। তখন আমার ফ্রেন্ডের ফ্রেন্ড মানে সুমন বলতেছে কেন তাদের ঘটনা কি মানে তাদের এই অ্যাক্টিভিটিস কি আমার থেকেও উইয়ার্ড, মানে আমার থেকেও বেশি ভৌতিক। তখন আমার ফ্রেন্ড বলতেছে মানে, তো আমার ফ্রেন্ডের সামনেই সুমন এবার নিজের আঙ্গুল নিজে বা হাতের আঙ্গুল নিজে ছিঁড়ে বলতেছে তো এটা তো কোনো ব্যাপার না। মানে এবারে আমার ফ্রেন্ড বুঝতে পারছে যে দ্যাট ওয়াজ নট সুমন, এটা সুমন ছিল না, যে সুমন হচ্ছে গিয়ে ওকে নিয়ে বাজারে যাওয়ার কথা ছিল। তখন সে দৌড় দেয়, এক পর্যায়ে দৌড় দেওয়ার হচ্ছে গিয়ে রাস্তা ওঠার ঠিক আগ মুহূর্তে সে খেজুর গাছের সাথে বাড়ি খেয়ে পড়ে যায়, সেন্সলেস হয়ে যায়। সকালে হচ্ছে গিয়ে সে নিজেকে মানে আবিষ্কার করে নিজের বিছানার মধ্যে আশেপাশে মানুষ জড়ো হয়ে বসে আছে। তখন সবাই জিজ্ঞেস করতেছে আচ্ছা বাবা তুমি রাত্রে বের হয়েছিল, তোমার ফ্রেন্ড আসবে বাজার থেকে রিসিভ করবে তাকে বাড়িতে আনবা এটা বলে বের হয়েছো, কিন্তু তোমাকে আমরা পুকুরের মধ্যে পেলাম কেন? তোমার পুরো হোল বডি পুকুরের মধ্যে ছিল, জাস্ট মাথাটা উপরে ছিল, মানে কিনারের মধ্যে পুরো হোল বডি পুকুরে পানিতে এবং মাথাটা উপরে। তখন বলতেছে না আমি তো হচ্ছে গিয়ে ঠিক আছে আমি একটা প্রবলেম ফেস করছি, আমি তোমাদেরকে এটা বলবো পরে, কিন্তু আমি এই ধরনের কোনো কিছু সিচুয়েশনের মধ্যে ছিলাম না যে আমাকে পুকুরে যেতে হবে, আর আমি একটা খেজুর গাছের সাথে বাড়ি খাইছি এই পুত্রকে পর্যন্ত আমার মনে আছে। তখন তারা বলতেছে না আমরা হচ্ছে তোমাকে এইভাবে পাইলাম এবং মোটামুটি তোমার মাথাটা ওই পুকুরের কিনারে যে কাদা থাকে সে কাদাতে মোটামুটি ডেবে ছিল। এই হচ্ছে কি ঘটনা আছে ভাই। এবং পরবর্তীতে আমার ফ্রেন্ড আমাকে পরবর্তীতে আমি ওকে পরের দিন সকালে ফোন দিছি যে বন্ধু আমি আসতে পারি না, সরি আমি আজকে আসবো। তখন ও বলতেছে না আসার দরকার নেই, আর আমরা হচ্ছে গিয়ে আমি তোকে ঢাকায় আসলে কিছু কথা বলবো। এই হচ্ছে বন্ধু আমার বন্ধুর ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনি প্লিজ একটু আপনার নাম বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি ইমরান হোসাইন ওয়েলকাম মিরপুর থেকে। আমি ধন্যবাদ জানাতে চাই মোহাম্মদ মিস্টার অভিকে, যিনি আমাকে এখানে আসার জন্য উৎসাহিত দিয়েছেন। আচ্ছা আমরা ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা আমার নানার কাছ থেকে শোনা। জি। উনি
গ্রামের মানুষ, উনি মাঝে মাঝে ওনার মাছ মারার খুব শখ ছিল। উনি বিভিন্ন জায়গায় মাছ মারার উৎসব হলে উনি বিভিন্ন জায়গায় মাছ মারতে যেত। তো ভালো কথা, এইভাবে উনি বিভিন্ন জায়গায় যেত। তো একদিন উনি হঠাৎ করে মাছ মারতে গেছে। তো যাওয়ার পরে উনি বাসায় এসে মন খারাপ করে বসে আছে। তো মন খারাপ করে বসে আছে, মন খারাপ করে বসে থাকার পরে ওনার দাদা, এটা হচ্ছে এই জন্য আমি মন খারাপ করে বসে আছি, তো বললো যে আচ্ছা ঠিক আছে, তোকে আমি একটা ব্যাপার বলি, তুই যদি এটা করতে পারিস তাহলে হচ্ছে তুই অনেক মাছ মারতে পারবি। তো ঠিক আছে, তো আমার নানা বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে এটা শিখায় দাও। তো উনি বললো যে তুই একটা কাজ করবি, তুই একটা যুবতী হিন্দু মেয়ে যে মারা গেছে তার শ্মশানে যখন তাকে পোড়ানো হবে, তুই ওইখান থেকে তার লাশ এর যে পোড়ানোর পরে যে বাঁশ থাকে, কাঁচা বাঁশ আর হচ্ছে ওই সিঁদুরটা তুই নিয়ে আসবি যে কোনো একটা চাঁদ রাত্রে। তো ভালো কথা, আমার নানা এইভাবে খুঁজতে থাকে যে কবে মারা যায়, এইভাবে উনি নোটিসে থাকে। তো একটা সময় দেখা যায় কি যে আপনার বেশ কিছুদিনের মধ্যেই একটা মেয়ে মারা যায়। তো উনি জানতে পারে, জানার পরে উনি খোঁজ নেয় যে কোন শ্মশানে হচ্ছে ওনাকে এইভাবে পোড়ানো হয়েছে। তো এট দ্য মেন টাইম উনি কি করলো, একদিন রাতে চাঁদ রাতে উনি গেল। যাওয়ার পর এটার প্রথম যে ক্রাইটেরিয়া ছিল সেটা হচ্ছে ওনাকে পুরা শরীরে কোনো কাপড় রাখা যাবে না, কিচ্ছু রাখা যাবে না, সে অবস্থায় হচ্ছে ওনাকে যে ওই বাসটা নিয়ে আসতে হবে। তো উনি কথা মতো ওইভাবে গেল। তো যাওয়ার পরে উনি যখন শ্মশানের কাছে গেল তখন এমনি তো ভয় লাগেই, উনি ভয় ভয়ে গেল। তো যাওয়ার পরে তারপরে উনি ওনার মনে যথেষ্ট সাহস রাখলো। তো যাওয়ার পরে উনি যখন বাসটা ধরে টান দিবে বা টান দিল, তখন হচ্ছে ওনাকে বললো এই কি করলো, ওই বাসটা ধরে উনি জোরে টান দিল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস। আর বিভিন্ন ভয়ঙ্কর যে প্রাণীগুলো আছে, প্রাণীগুলো ওনাকে ভয় দেখাইতে থাকলো। তো ওনার দাদা ওনাকে বলে দিয়েছিল যে যেটাই হোক আর যাই হোক তুই পিছন দিকে তাকাবি না। তো উনি ওইভাবে সুন্দর করে ওনার বাসটা নিয়ে আর ওই সিঁদুরের গোটাটা নিয়ে উনি বাড়িতে চলে আসলো। তো আসার পর ওনার প্রয়োজন মতো যতটুকু দরকার হয় উনি ততটুকু রেখে বাকিটা হচ্ছে ওনাদের বাড়ির পাশে একটা জাম গাছ ছিল, সেই জাম গাছের ডালে উনি ঝুলায় রাখছে। তো রাখার পরে উনি রীতিমতো যেটা করে মানুষ, হাত পাও ধুয়ে সুন্দর করে হচ্ছে উনি শুতে গেল। শুতে যাওয়ার পরে উনি নোটিস করতেছে যে ওনাকে ডাকতেছে যে এই তুই আমাকে এখানে রেখে গেছিস, তোর সাথে আমাকে কেন নিলি না, তুই আমাকে নিয়ে যা, এই তুই আমাকে নিয়ে যা। তো ওনার আম্মা শুয়েছিল, তো ওনার আম্মা এটা নোটিস করলো। নোটিস করার পরে ওনাকে ডাক দিল, এই তুই কোত্থেকে কি নিয়ে আসছিস, এখন তোকে ডাকতেছে, তুই বল আমাকে। তো ওনার আম্মাকে উনি সবকিছু খুলে বললো। তো খুলে বলার পরে উনি হচ্ছে কি করলো, তো উনি ওনার আম্মা বললো যে তুই সকালে যে করে হোক ওইটাকে তুই রেখে আসবি, যেখান থেকে এনেছিস সেখান থেকে রেখে আসবি। তো ভালো কথা, উনি সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বাড়ির পাশে আছে মধুমতি নদী, সেই মধুমতি নদীতে উনি বাসটাকে হচ্ছে আপনার ভাসাই দিল। তো ভাসাই দেওয়ার পরে ওই বাসটা হচ্ছে মধুমতি দিয়ে যাচ্ছিল। ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এটা যে বাসটা ওনাকে রাখতেছিল, উনি শুনতে পাচ্ছিল এই তুই আমাকে কেন ভাসাই দিলি, এই তুই আমাকে কেন প্রয়োজন, ওইটা দিয়ে উনি মাছ মারতে চলে গেল। তো এইভাবে মাছ মারতে যায়। তো যাওয়ার পরে উনি একটা জিনিস খেয়াল করে কি, যখনই উনি গিরা পানি থেকে একটু মাজা পানির দিকে আসে তখনই দেখে যে কে যেন ওনার পা ধরে টান দেয়, কে যেন ওনাকে ওই পোলা ধরে টান দেয়, উনি ওইটাকে ধরে রাখতে পারে না। তো এইভাবে কিছুদিন যাওয়ার পর উনি খুব ভয় পেয়ে গেল ব্যাপারটা নিয়ে। ভয় পেয়ে যাওয়ার পরে উনি হচ্ছে ওনার দাদার কাছে এসে শেয়ার করে। তো উনি বলে কি যে এটা তোর ক্ষতি হইতে পারে, তুই একটা কাজ কর, তুই এটা নষ্ট করে ফেল। তো তারপরে কি করবে, উনি ওইটা নষ্ট করে ফেললো। এই ছিল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার এই ঘটনাটা ছোট একটা ঘটনা। এই ঘটনাটা আসলে কোনো উইয়ার্ড বা ভৌতিক ঘটনাটা বললে আসলে ভুল হবে। এটা আনসলভ একটা ঘটনা। ঘটনাটা হচ্ছে গিয়ে 2012 সালেই আমার হচ্ছে গিয়ে আমার ভাই অ্যাক্সিডেন্ট করার পর হচ্ছে উনি টোটাল 27 দিন হসপিটালাইজড ছিল শ্যামলীতে একটা হসপিটালে, নাম মেনশন করছি না। তো আমাদের হচ্ছে আমরা প্রতিদিন সকালে যাইতাম, ভাইয়ের জন্য বাট্টা নিয়ে যেতাম, রাত্রে আবার ব্যাক করতাম। আমি আর আব্বা বা আম্মা যেতাম কোন একজন, আর কন্টিনিউসলি আমার বড় ভাই থাকতো হসপিটালে। এক পর্যায়ে হচ্ছে 13তম দিনে এসে, এরকম প্রতিদিন সকালে যাচ্ছি রাতে চলে আসতেছি, 13তম দিনে এসে রাত্রে ব্যাক করতেছি, রাত বাজে তখন 11টা। তখন গুলিস্তান পুলিশ পাড়িতে আমরা নামলাম বাস থেকে। নেমে হচ্ছে তখন আমাদের বাসা ছিল বংশালে। তো জাস্ট বাসা যাবো হেঁটে। এই তো আমি হচ্ছে বাস থেকে যখন নামবো, পিছন থেকে আমি ছিলাম, তো আমি আর আব্বা। তো আমি যখন সিট থেকে উঠতে গিয়ে দেখলাম যে জানালা পাশ দিয়ে মানে একটা পলিথিনে একটা কোন একটা জিনিস মুভ করতেছে, জাস্ট হাতের মতো এরকম একটা কিছু, ছোট বাচ্চার হাত এরকম কিছু একটা হবে। তখন আমি জিনিসটা দেখতেছি আর পিছন থেকে গেটের দিকে আসতেছে বাসের। গেটের দিকে আসলাম, আসার পর হচ্ছে দেখলাম যে শেষবারের মতো কোন একটা কিছু নড়াচড়া করে জিনিসটা থেমে গেছে, আর কোনো নড়াচড়া হচ্ছে না, মুভমেন্ট নাই। তো মোটামুটি এতক্ষণ শিওর হলাম যে কোনো একটা বাচ্চা বা কোনো একটা কিছুর হাত হবে এরকম, তো রক্ত মাখা এরকম হবে।
তো আমি হচ্ছে কি পাশে কিছু দোকানদার ছিল, ফল ব্যবসায়িক বা আদার্স কিছু স্টেশনারি দোকান, তারা হচ্ছে এতক্ষণ নোটিস করে না। আমি তাদেরকে ডাকলাম, মামা একটু এদিকে আসুন তো, দেখেন তো পলিথিনে কি। ততক্ষণ পুলিশও আসলো, পাশে যেহেতু পুলিশ ফাঁড়ি ছিল, পুলিশও আসলো এবং তারা হচ্ছে গিয়ে একটা লাঠি দিয়ে জিনিসটা পলিথিন থেকে ইয়ে করে দেখলো যে হ্যাঁ এখানে একটা ডেড বডি, ছোট একটা বাচ্চা, যেমন হচ্ছে গিয়ে সদ্য জন্ম নেওয়া, হাফ এন আওয়ার আগে বা 1 ঘন্টা আগে, এরকম কিছুক্ষণ আগে জন্ম নিছে এরকম একটা বাচ্চা। তো মোটামুটি হয়তোবা এটা আমরা গেস করলাম আর কি, কোনো একটা প্রবলেম বা কোনো ছেলে মেয়ে এটা কিছু একটা হয়ে গেল। তো আমি হচ্ছে ইনস্ট্যান্ট তখন 11টা ছবি তুলছি ওই বাচ্চাটার। ছবিটা তুলে আমার হচ্ছে গিয়ে তখন একটা মোবাইল ছিল, মাল্টিমিডিয়া মোবাইল, নট অ্যান্ড্রয়েড। তো ওই মোবাইলের আমার কিছু ফোল্ডার ছিল, যে এটা ফ্যামিলি পিকচার বা হচ্ছে ফ্রেন্ডস পিকচার, এটা হচ্ছে আমার নিজের পিকচার। তো আমার নিজের পিকচার ছিল ওইখানে আগে থেকে 88টা। আমি ঘটনাটা একটু ইয়ে করে বলতেছি, কারণ হচ্ছে গিয়ে মেন থিমটা এখানে যে 88টা ছবির সাথে আমি আমার 11টা এই বাচ্চার তোলা ছবিটা রাখছি। টোটাল 99টা ছবি রাখার পরে দেখ বাসা গেলাম। বাসা যাওয়ার পর থেকে আম্মাকেও বললাম, আম্মা ওই জিনিসটা আফসোস করতেছে, আব্বাও আফসোস করতেছে, আমি নিজেও আফসোস করতেছি। এবং এক পর্যায়ে হচ্ছে কি যা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে যেহেতু টায়ার্ড আছি, ঘুমায় পড়ছি। তো আমার হচ্ছে এখানে একটা ঘটনা বলে, আমি তখন ইংলিশ স্পোকেন করতাম একটা কোচিং সেন্টারে। প্রতিদিন 8টা বাজে আমার কোচিংটা ছিল, আমি 8টা বাজে আমার ক্লাস ছিল, 7টা বাজে আমার অ্যালার্ম দেওয়া ছিল। এটা প্রতিদিন অটো, মানে এভরিডে দেওয়া ছিল, যার কারণে আমাকে নতুন করে প্রতিদিন দেওয়া লাগতো না, প্রতিদিনই এটা অটো বাজতো। ওই দিন রাত্রে হচ্ছে কি আমার মানে নিজের থেকেই যাই না, কোইন্সিডেন্টলি হোক বা ইনসিডেন্টলি হোক, রাতে 3টা বাজে আমার অ্যালার্ম বাজা শুরু করছে। আমি হচ্ছে গিয়ে অবাক হয়ে গেলাম, কিন্তু 3টা বাজে তো আমি অ্যালার্ম দিই নাই। আর আমার তো প্রতিদিন এমন না যে আমি অ্যালার্মটা দিচ্ছি, আমার তো একবারে অ্যালার্ম দিয়ে রাখছি, প্রতিদিন 7টা বাজে বাজে। 3টা বাজে অ্যালার্ম বাজলো, তো আমি চিন্তা করলাম যে রাতে হয়তো টায়ার্ড ছিলাম, যার কারণে হচ্ছে গিয়ে দিয়ে রাখছি, হয়তো এমন হইতে পারে। তখন এটা অফ করে ঘুমাইতে যাব মোবাইলটার পাশে রেখে, তখন আবার ওই বাচ্চাটার কথা মনে পড়ছে, আফসোস করতেছে, আহা পৃথিবীতে আসলো আবার চলে গেল, মানে তার তো কোনো দোষ ছিল না, যারা হচ্ছে তাকে আনলো তাদের কি অন্যায়, বা তাদের তো এই অপরাধটা করা উচিত হয় নাই। তখন হচ্ছে চিন্তা করতে করতে আমি আবার মোবাইলটা হাতে নিলাম, নিয়ে ওই ফোল্ডারে গিয়ে দেখি যে সবকিছু ফাইন, এভরিথিং ওয়াজ ওকে। বাট আমার ফোল্ডারে আমার ছবি 88টা আছে, ফ্যামিলি যে পিকচার গুলো সেখানে আছে, ফ্রেন্ডস পিকচার বা আদার্স যে প্রত্যেকটা জায়গা আছে, কিন্তু এই 11টা ছবি নাই, পুরো মোবাইল থেকে উধাও হয়ে গেছে। এবং আমার ফোল্ডার যেখানে আমি 99টা সহ হয়েছিল এই 11টা ছবি সহ, সেই 11টা ছবি নাই হয়ে গেছে। তখন আমি হচ্ছে গিয়ে জিনিসটা চিন্তা করলাম যে আচ্ছা হয়তো নিজের কাছে কিছু মনে হচ্ছে, আমি চিন্তা না ঘুমিয়ে পড়ে সকালে উঠে ভালোভাবে চেক করবো। তখন ঘুমিয়ে গেলাম। মজার বিষয় থেকে আমার ওদিন কিন্তু সকালে 7টা বাজে আসলে অ্যালার্ম বাজছে অ্যাজ ইউজুয়াল। তখন আচ্ছা উঠলাম, ওঠার পরে ফ্রেশ হয়ে কোচিং দিয়ে যাবো, যেতে যেতে রাস্তা হাঁটতেছি আর মোবাইলটা চেক করতেছি, দেখতেছি না মোবাইলে ওই ছবি 11টা নাই, বাকি একবার প্রত্যেকটা ছবি আছে, কোনো এই 11টা ছবি নেই। তো হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে পারভেজ নামে, ও হচ্ছে গিয়ে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছে। তো ওকে আমি জিনিসটা শেয়ার করলাম, শেয়ার করার পর হচ্ছে ও বললো যে বন্ধু এটা আসলে বেসিক্যালি এটা তো আসলে একটা ফেরেশতা, মানে কি বলে মাসুম বাচ্চা, তাদের একটা অস্তিত্ব আছে, ঠিক আছে, পবিত্র। তো এই অস্তিত্বটা তোমার মোবাইলে কোনো এভিডেন্স থাকুক বা হচ্ছে কোনো ডকুমেন্টস থাকুক, এটা কোনো একটা এক্সিস্টেন্স সেটা পছন্দ করে নাই, যার কারণে হয়তো তারা সরাই ফেলছে, এটা সে বললো। তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ হইতে পারে। আর পাশে হচ্ছে গিয়ে আমাদের এলাকার মসজিদ, সেখানে হচ্ছে গিয়ে আমি হুজুরের কাছে জিনিসটা শেয়ার করলাম, একবারে নর্মালি শেয়ার করছি, এটা তো কোনো উইয়ার্ড বিষয় না। শেয়ার করার পর আমি বললাম যে হুজুর এই অবস্থা। তো উনি বললো যে হ্যাঁ এরকম হইতে পারে যে তোমার ফ্রেন্ড তোমাকে যেই সলভেশনটা দিল এটাই হইতে পারে যে তোমার মোবাইলে এটা থাকুক, এটা আসলে কেউ পছন্দ করে নাই, বা কোনো একটা পক্ষ থেকে, কোনো একটা মহল থেকে, বা কোনো একটা এক্সিস্টেন্স সেটা লাইক করে নাই। তো এরপর আর কি এটা ছিল আমার লাইফে মানে মোটামুটি আনসলভ একটা ঘটনা। তো এই ছিল রাসেল ভাই, ধন্যবাদ থ্যাংক আপনাকে। ইউ সো মাচ আপনাকে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন নতুন অতিথি আছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম লিজেনার্স, সবাইকে শুভেচ্ছা। আমি শেখ নাহিদ হোসেন, ইসিবি মাটিকাটা থেকে আসছি। জি, শুনি আপনার ঘটনা। ঘটনা শোনার আগে আমি একটা সাউন্ড করব আপনাদেরকে। না, আপনি আপনার ঘটনা জানেন, বলতে হবে এই সাউন্ড অ্যাকচুয়ালি কিসের। যাই হোক, আমি আমার গল্পে যাই। 2002 সাল এসএসসি রেজাল্ট দিচ্ছে, আমরা সবাই বন্ধুরা বসে আড্ডা দিচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে পিকনিক করব। পিকনিক করার জন্যে সব বন্ধুরা আমাদের যা যা ছিল ক্যাপাসিটি, সেই অনুপাতে আমরা সব চাঁদা উঠে একসাথে করি। এবং আমাদের গ্রাম থেকে প্রায় 3 কিলোমিটার দূরে জায়গা নির্ধারণ করা হয়। সবকিছু অ্যারেঞ্জ করতে করতে রাত 10টা বেজে যায়। এখন আমরা কি করি, যে যার মতো ভাগ হয়ে যায়, কেউ হাঁড়ি পাতিল আনতে কালেক্ট করি, কেউ কাঠ আনতে,
কেউ বিছানা আনতে। আপনি মূল ঘটনাটা বলেন, কি হয়েছিল? এগুলো আনতে আমরা যে যার মতো আমাদের মতো করে যাই। এর ভিতরে আমি আমার গ্রাম থেকে যেহেতু দূরে, সেহেতু আমাকে আমার একটা বন্ধুর সাথেই দেওয়া হয়। আমি আমার বন্ধুর সাথে গিয়ে তার বাসার সামনে গিয়ে ওয়েট করি। সে বাসার ভিতরে যাই যে সরঞ্জামগুলো আনার জন্যে। এমন সময় আমি পাশেই দেখি বেশ কিছু কাঠ। আমি ফ্রেন্ডদের কাছে আসলে নিজের ক্রেডিট নেওয়ার জন্য আমি ওই কাঠগুলো ভাঙতে থাকি। বেশ কিছু কাঠ ভাঙতে ভাঙতে আমি হঠাৎ একটা গর্তের ভিতরে পড়ে যাই। গর্তের ভিতরে পড়ে যাওয়ার পরে আমি কাঠগুলা, যেহেতু আমি সহ কাঠগুলা পড়ে যায়, সেহেতু আমি ওই গর্তের ভিতর থেকে কাঠগুলারে আবার সুন্দর করে কালেক্ট করি। আর আমাদের ওদিকে কি হয় যে এটা হচ্ছে সাতক্ষীরার ঘটনা। হ্যাঁ, আমাদের ওদিকে মাটির দেয়াল দিয়ে ঘর তৈরি হয়। মাটির দেয়াল করতে গেলে পাশে কোথাও একটা জমি থেকে মাটি খুঁড়ে দেন ওইখান থেকে আপনার দেয়াল তৈরি হয়। আমি ভাবছি যে ওইটাও কোনো একটা গর্ত যেটার ভিতরে আমি পড়ে গেছি। সো আমি ওইখান থেকে বাঁশ বা কিছু কাঠ কালেক্ট করে, আমার ফ্রেন্ডও দেন ব্যাক করে, আমরা একসাথে চলে আসি। চলে এসে যখন আমরা মাঠে কাঠগুলো রাখি, তখন দেখা যায় যে কাঠগুলোর সাথে একটা হাড়, একটা লাশের পায়ের হাড়। তো ওই ভিতর থেকে আমার এক ফ্রেন্ড ছিল হিন্দু, সে ওই জিনিসটাকে কোনো গুরুত্ব না দিয়ে হাড়টাকে ফেলে দেয়, একটু দূরে ফেলে দেয়। দেন আমরা পিকনিক করি, সবকিছু কমপ্লিট করি। 1-2 দিন যাইতে পারে না, আমি প্রায় স্বপ্নে দেখতে থাকি যে আমার একটা পা আঘাতগ্রস্ত হচ্ছে। ফুটবল খেলতে গিয়ে পা ভেঙে যাচ্ছে, বা আমি সাইকেল চালাইতে গিয়ে পা ভেঙে যাচ্ছে, মানে এগুলো আমি স্বপ্নে দেখতে থাকি। এগুলো আমাকে খুব ভয়, খুবই ভয়ের ভিতরে রাখে। দেন আমি আমার আম্মার সাথে পুরো ঘটনা শেয়ার করি যে আম্মা, এই ব্যাপার আমি স্বপ্নের ভিতরে বারবার দেখতেছি যে আমার একটা পা ভেঙে যাচ্ছে বারবার। তো আমার আম্মা বলল, তুমি এক কাজ করো, একটা হুজুরের সাথে এটা পরামর্শ কর। তখন আমি আমার পাশে নলতাতে একটা বড় মাজার আছে আমাদের, খান বাহাদুর আহসানুল্লাহ সাহেব, ওনার মাজারের ওইখানে খাদেমের কাছে যাই, গিয়ে পুরো বিষয়টা বলি যে আমি স্বপ্নের মাধ্যমে এইগুলো দেখতেছি। তখন উনি আমাকে বলে যে তুমি কোনো মুরব্বী বা আল্লাহওয়ালা কোনো ব্যক্তির কোনো একটা ক্ষতি করছো, তাকে পায়ে হয়তো কোনোভাবে কিভাবে হোক তুমি আঘাতগ্রস্ত করছো, বা তাকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করছো যে সে এটা নিয়ে এখনো কষ্ট পাচ্ছে। তুমি একটু মনে করে দেখো তো কি করছো। দেন আমি সব কিছু চিন্তা ভাবনা করে আমি ওনাকে বললাম যে আমরা এই যে কিছুদিন আগে পিকনিক করার সময় দেন আমি একটা কবর থেকে কাঠ উঠাইতে গিয়ে একটা হাড় উঠাই ফেলছি। তখন উনি বিষয়টা বুঝতে পারে, উনি বলছে যে তুমি এক কাজ করো, ওই হাড়টা খুঁজে ওই কবরটাতে আবার রেখে এসো। দেন আমি খুব কষ্ট করে যাই, গিয়ে ওই জঙ্গলের ভিতরে যেখানে আমার ফ্রেন্ড হাড়টাকে চেলে ফেলছিল, আমি সেইখানে গিয়ে হাড়টা খুঁজতে থাকি। অনেক খোঁজাখুঁজির পরে গিয়ে হাড়টা পাই এবং দেখি কুকুর হাড়গুলো চিবায়ে চিবায়ে বিভিন্ন জায়গায় ক্ষত করে ফেলছে, মানে নষ্ট করে ফেলছে। তারপরেও আমি হাড়টা খুব যত্ন সহকারে নিয়ে দেন ওই কবরের ভিতরে রেখে আসি। কিছুদিন পরে গিয়ে আমি অ্যাক্সিডেন্ট হয় এবং আমার একটা পায়ের অনেক জায়গাতে ক্ষত হয়, যেখান থেকে কেটে যায় এবং 3টা সেলাইও দিতে হয় আমার বা পায়ে। হ্যাঁ, এটা ছিল আমার ফার্স্ট ঘটনা। ধন্যবাদ আপনাকে। যাই হোক, আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। থ্যাংক ইউ রাসেল ভাইয়া। জি, ইউ আর মোস্ট ওয়েলকাম। সবাইকে ধন্যবাদ যারা প্রতিদিনের সাথে আছেন। আমি পুরান ঢাকা থেকে আসছি, আমার নাম রনি খান। জি, আমার এই ঘটনাটা হচ্ছে কি আমার গ্রামের বাড়ি নিয়ে। আমার গ্রামের বাড়িটা হচ্ছে বরিশাল মেহেন্দিগঞ্জ উলানিয়াতে। এই ঘটনাটা আজ থেকে অনেক বছর আগে, প্রায় 30-35 বছর আগে এই ঘটনাটা আমার গ্রামের বাড়িতে হয় আমার দাদুর সাথে। তো আমার দাদু অনেক ফরেজগার লোক ছিল, উনি খুব ধার্মিকভাবে চলাফেরা করতো এবং নামাজ কালাম পড়তো সবসময়, এবং সবসময় খুব পর্দার সাথে থাকার চেষ্টা করতো। তো এই ঘটনাটা হচ্ছে গিয়ে মানে ছোট ছোট অনেকগুলা ঘটনা হয়, তারপরে হচ্ছে গিয়ে এই আসল ঘটনাটা, সেটা হচ্ছে গিয়ে ছোট ছোট অনেকগুলা। যেরকম আমার দাদু হচ্ছে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন। তো তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উনি হচ্ছে গিয়ে উজু করার জন্য বাইরে যেতে হতো, পুকুরটা একটু দূরে ছিল ঘর থেকে। তো হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে এটাতে একটু অভ্যস্ত ছিল, আর 2-1 দিন হচ্ছে যদি মানে কোনো কারণে যেতে না পারতো, এটা উনি পরে খুব আফসোস করতো।
তো যার কারণে উনি সব সময় চেষ্টা করতো তাহাজ্জুদের নামাজটা আদায় করার জন্য। তো রাসেল ভাই আমাদের হচ্ছে গিয়ে ঘর থেকে, গ্রামের বাড়িতে যে ঘর থেকে হচ্ছে গিয়ে বাথরুম এবং পুকুর একটু দূরে, এখানে 1-2 মিনিট সময় লাগে। তো এখানে 1-2 মিনিট সময় লাগে। তো হচ্ছে গিয়ে আমার দাদু হচ্ছে গিয়ে একদিন হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য সে হচ্ছে গিয়ে উঠছে। ওঠার পরে হচ্ছে উজু করার জন্য সে পুকুর ঘাটে যায়। গিয়ে হচ্ছে গিয়ে কিছু মানে অদ্ভুত শব্দ শুনে, মানে পুকুর থেকে যদি কেউ মাছ ধরে বা মাছ তুলে বা পানিতে অনেক মানুষ যদি একসাথে গোসল করে, এরকম শব্দ হচ্ছিল। তো ওনার হাতে সবসময় হচ্ছে গিয়ে হাতে লাঠি থাকতো এবং সাথে হেরিকেন থাকতো। তো হচ্ছে গিয়ে উনি হচ্ছে হেরিকেনের আলোটা একটু উঁচু করে দেখে যে একজন মানুষ পানির নিচে যাচ্ছে, আবার হচ্ছে গিয়ে 1-2 সেকেন্ড 3 সেকেন্ড পরে আবার উপরে আসতেছে। তো মনে হচ্ছে যে উনি কিছু একটা খাচ্ছে, আবার হচ্ছে গিয়ে যাচ্ছে। তো উনি আল্লাহ রসুলের নাম নিয়ে উজু করে চলে আসে। উনি এগুলাতে ভয় পায় না, উনি খুব সাহসী একজন মানুষ ছিলেন। তো হচ্ছে গিয়ে আরেকদিন হচ্ছে গিয়ে সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে উনি হচ্ছে গিয়ে জানলা খোলা ছিল, ওনার নামাজের যে ঘর ওই পাশে জানলা খোলা ছিল। তো উনি দেখতেছে এরকম অদ্ভুত ভাবে একটা লোক বা মানুষের মতো হয়ে, বোঝা যাচ্ছে না ক্লিয়ার, একটু অন্ধকার ছিল, যে এইরকম গাছের উপরে উঠতেছে আবার নামতেছে। মানে কোনো মানুষের পক্ষে এত দ্রুত মানে উঠা আবার নামা এটা সম্ভব না। তো উনি হচ্ছে গিয়ে জানলাটা বন্ধ করে দেয়। ইভেন হচ্ছে গিয়ে তার 2-1 দিন পরে আমার বাবার সাথে বলে যে আমাদের বাড়িটা কেনার পরে আমাদের বাড়িতে তো কোনো বন দেওয়া হয়নি, তুমি হুজুর ডেকে বাড়িটা বন দেওয়ার ব্যবস্থা করো, আমাদের বাড়িতে ছোটখাটো অনেক সমস্যা হইতেছে। তো আমার বাবাও বললো যে ঠিক আছে আম্মা, তাহলে আমি এটা করব। তো এরকম ভাবে উনি হচ্ছে গিয়ে আরেকদিন, তার কিছুদিন পরে হচ্ছে গিয়ে রাতের বেলা উঠে এবং হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়বে, এই জন্য উনি প্রথমে ওয়াশরুমে যায়। তো উনি হচ্ছে গিয়ে ওয়াশরুমে যাওয়ার সময় খেয়াল করলো একজন মানুষ একটু 4-5 হাত দূর দিয়ে একটু হেঁটে যাচ্ছে। ওনার হচ্ছে গিয়ে মহিলা বোঝা যাচ্ছে, একটা কাপড় পরা এবং হচ্ছে গিয়ে ঘোমটা টানা, ওনার চেহারা দেখা যায় না। আর সবচেয়ে বেশি অদ্ভুত হচ্ছে গিয়ে ওনার, আমরা যেরকম হাঁটলে আমাদের পায়ের পাতাগুলো সামনের দিকে থাকে, ওনার পায়ের পাতাগুলো যে মহিলাটা হেঁটে যাচ্ছে পিছনের দিকে ঘোরানো, কিন্তু ওনার কোনো চেহারা দেখা যাচ্ছে না। তো উনি দাদু হচ্ছে গিয়ে দোয়া কালাম পড়তে পড়তে ওইখান থেকে হচ্ছে গিয়ে পুকুর ঘাটে গিয়ে উজু করে ওইখান থেকে চলে আসে। তো এই ছিল ছোটখাটো মোটামুটি অনেক ঘটনা। এর ভিতরে আমার বাবা হচ্ছে গিয়ে কয়েকজন হুজুরের সাথে কথা বলে বাড়িটা বন দেওয়ার ব্যাপারে, যে আমাদের বাড়িতে এরকম। আর আমাদের বাড়িটা অনেক পুরনো একটা বাড়ি ছিল, জমিদার বাড়ির একটা অংশ ছিল। আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসতো বা রাতে যদি বের হইতো, তো ওনারা অনেক ভয় পাইতো। কেউ হয়তো বা গাছের উপরে সাদা একটা কাপড় দেখে, বা কেউ একজন মানুষ হাইটা যেতে দেখে, বা অদ্ভুত ধরনের সাউন্ড, মানে নতুন যদি কেউ বেড়াইতে আসে তো এরকম ছোটখাটো একটু একটু ভয় পায়, বা একা ঘুমাইলে অনেক ধরনের শব্দ হয়, বা মনে হচ্ছে কেউ চাইপা ধরে এরকম শব্দ। তো এগুলা আমার বাবা হচ্ছে গিয়ে আবার অনেক ধার্মিক একজন মানুষ, সে এগুলাতে বিশ্বস্ত না। তার একটাই কথা, সেটা হচ্ছে গিয়ে যে হায়াত মউত হচ্ছে আল্লাহর হাতে, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। কিন্তু তারপরেও আমার দাদু খুব রিকোয়েস্ট করতেছিল বাড়িটা হচ্ছে বন দেওয়ার জন্য। তো লাস্ট যেই ঘটনাটা রাসেল ভাই, এটা হচ্ছে গিয়ে আমাদের ফ্যামিলিতে অনেক বড় একটা প্রভাব ফেলে। সেটা হচ্ছে গিয়ে আমার দাদু হচ্ছে গিয়ে আরেকদিন হচ্ছে তার 15-20 দিন পরে একদিন হচ্ছে গিয়ে রাতে হচ্ছে গিয়ে বাথরুমে যায়। তো উনি হচ্ছে বাথরুমের সামনে হচ্ছে হেরিকেনটা রেখে, লাঠিটা রেখে তারপরে বাথরুমে যায়। গিয়ে হচ্ছে গিয়ে প্রতিদিনের মতোই উনি বের হয়। 5-7 মিনিট পরে বের হওয়ার পরে ওনার কাছে হচ্ছে গিয়ে হারিকেনের আলোটা একটু কমানো ছিল, উনি একটু শব্দ পাচ্ছে। আসলে একটু উঁচু থেকে যদি পানি পড়ে যেরকম শব্দ হয় সাধারণত, একটু পানির ওরকম মনে হচ্ছে কেউ পানি ঢালতেছে বা আস্তে আস্তে পানি পড়তেছে, এরকম একটা শব্দ হচ্ছে। তো ওনার কাছে একটু অদ্ভুত লাগে, কারণ তখন কোনো বর্ষার দিন ছিল না বা ওইরকম কুয়াশাও পড়তেছিল না যে এরকম পানির শব্দ হবে। তো বাথরুমের পাশেই হচ্ছে গিয়ে একটা চালতা গাছ ছিল। তো ওই হচ্ছে গিয়ে ওই হঠাৎ করে ওই শব্দটা ওই দিক থেকে আসতেছে, গাছের পাশে উনি হচ্ছে গিয়ে একটু তাকায় উপরের দিকে। তো তাকায় যেই জিনিসটা দেখতে পায় রাসেল ভাই, এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে আশ্চর্যজনক। ভয়ঙ্কর একটা মানুষের মতো লম্বা, কিন্তু ওনার মুখটা হচ্ছে খুবই একটা অদ্ভুত একটা প্রাণীর মতো। আর সেই প্রাণীটার জিহ্বাটা অনেক বের করা ছিল, অনেক বড় করে বের করা ছিল, আর জিহ্বাটা থেকে মানে টপ টপ করে পানি পড়তেছে। ওই শব্দটা হচ্ছিল আমার দাদু কানে আসছে। 2-3 সেকেন্ডের মধ্যে হচ্ছে গিয়ে একটা ক্ষুধার্ত প্রাণী বা বাঘ বা যাই বলি আমরা, যদি একটা শিকার ধরার জন্য যেভাবে ঝাঁপায়া পড়ে গাছের থেকে, ওই প্রাণীটা বা ওই জিনিসটা, ভয়ঙ্কর জিনিসটা হচ্ছে গিয়ে আমার দাদুর উপরে এরকম ভাবে পড়ে উপরে থেকে। তো আমার দাদু অনেক জোরে আল্লাহু আকবার বলে হচ্ছে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার বাবা মা ঘরের থেকে শব্দ শুনে অজ্ঞান অবস্থায় যায় বাথরুমের সামনে পায়, গিয়ে হচ্ছে গিয়ে ওনাকে ধরাধরি করে নিয়ে আসে, মাথায় তেল পানি দেয়। তো সকালবেলা ওনার জ্ঞান ফিরে, তো বাবা তো চলে গেছে দোকানে।
তো আমার আম্মার কাছে এই কথাটা বলে, উনি বলে যায় যে বৌমা আমার ছেলেকে আমি বলছিলাম বাড়িটা বন্ধ দেওয়ার জন্য, কিন্তু আজকে আমি এই জিনিস দেখছি। আমি জীবনে এই বাড়িতে 50 বছর বসবাস করি, এত ভয়ঙ্কর কোনো প্রাণী হইতে পারে আমি জীবনে আমার এই বাড়িতে ছোটখাটো অনেক কিছু দেখছি। গরু মহিষ বা অদ্ভুত ধরনের মানুষ, ভূত পেতনি যাই বলো, ছোটখাটো এরকম অনেক কিছু দেখছি। আমরা আগের যুগের মানুষ, এগুলাতে আমরা বিশ্বস্ত না, যার কারণে এগুলো আমরা কখনোই পাত্তা দিই নাই। কিন্তু আজকে গতকালকে রাতে আমার সাথে যেটা হয়েছে, মানে এরকম একটা ভয়ঙ্কর জিনিস আর এরকম একটা ভয়ঙ্কর প্রাণী, সে মানুষের মতো লম্বা অনেক দেখতে, কিন্তু তার চেহারাটা হচ্ছে কি অদ্ভুত একটা জানোয়ারের মতো। ওই জিনিসটা আমার উপরে এরকম ভাবে, আর তার আমার কিছুই মনে নাই, ওই জিনিসটা আমার উপরে থেকে লাফ দিয়ে পড়ে, আমার আর কিছুই মনে নেই। তো যাই হোক, দাদু 2-3 দিন জ্বর ছিল, একটু কবিরাজ চবে চাই না, ওনাকে একটু হালকা ট্রিটমেন্ট করানো হয়। তো এই ঘটনার 3 দিন পরে রাসেল ভাই আমার দাদু হচ্ছে গিয়ে মারা যায়। লিসেনার্স, এই যে আপনারা ঘটনাগুলো শুনলেন, এই জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন আমরা সর্বদাই আফনান ভাইয়া, আলিফ ভাইয়া, রাজন ভাইয়া, নবাব ভাইয়া এবং এমনকি আপনাদের মতো অডিয়েন্সও কিন্তু তাদের ভয়েস ক্লিপ নিয়ে আমি প্রতিদিন ভয়ঙ্কর ইমেল এপিসোড সাজাই, এবং এগুলো কিন্তু আপনারা অনেক মানুষ দেখছেন। লিসেনার, আমি কিন্তু প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন ঘটনা তুলে ধরার চেষ্টা করি, এবং এগুলো সবকিছু কিন্তু বাছাই করা। লিসেনার, আপনারা যদি আমাদেরকে ভালোবাসেন, আমাদের ঘটনাগুলোকে শুনতে ভালোবাসেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রিয় লিসেনার, আপনারা যেভাবে আমাকে ঘটনা পাঠান, সবার ঘটনা হয়তো পড়া হয় না, কিন্তু কয়েকজনের ঘটনা অনেক ভালো হয় এবং তারা লেখেও স্পষ্টভাবে। তাদের ঘটনা কিন্তু সিলেক্ট